মোহাম্মদ হামিমউদ্দিন স্যার। আলোচ্য বিষয় ব্রেন স্ট্রোক অ্যান্ড স্কোপ অফ ট্রিটমেন্ট ইন হোমিওপ্যাথি পার্ট 3। স্যারের পরিচিতি ডক্টর মোহাম্মদ হামিমউদ্দিন, বিএইচএমএস সরকারি হোমিওপ্যাথিক হাসপাতাল ও মেডিকেল কলেজ, ডিএমইউ আল্ট্রা। আর আমাদের সঞ্চালনায় আছি আজকে আমি ডক্টর কল্যাণ ঘটক, ডিএইচএমএস মধ্যমগ্রাম, কলকাতা। ধন্যবাদ সবাইকে। আপনাদের সবাইকে একটা অনুরোধ যে আপনারা কেউ নিজের অডিও ভিডিও অন করবেন না এবং প্রয়োজনে কোনো রকম কথা বলবেন না। যদি আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই স্যারকে আমাদের মেসেজ বক্সে মেসেজ করে পাঠাবেন, স্যার যথাসময়ে তার উত্তর দেবেন। ধন্যবাদ সবাইকে। আসছেন ডক্টর মোহাম্মদ হামিমউদ্দিন স্যার। স্যার শুরু করুন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হোমিও দর্পণ গ্রুপের আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত শ্রদ্ধাভাজন প্রিয় সঞ্চালক, আমাদের সকলের প্রিয় কল্যাণ ঘটক স্যার, উপস্থিত আমাদের শ্রদ্ধেয় স্যার এবং শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে দেখতে নার্ভাস সিস্টেমের অনেকগুলো ক্লাস আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, ব্রেন স্ট্রোকের থার্ড পার্ট নিয়ে, থার্ড ক্লাস। আমাদের আজকের ক্লাসে মেইনলি আমরা ট্রিটমেন্ট অপশন নিয়ে কথা বলবো। ট্রিটমেন্ট অপশন নিয়ে এর আগেও আমরা কথা বলেছি। আমরা ইমার্জেন্সি ট্রিটমেন্টের ব্যাপারে কথা বলেছি। ওই ইমার্জেন্সি পেশেন্টদেরকে কিভাবে হসপিটালাইজ করতে হবে, অথবা তাদেরকে কি ম্যানেজমেন্ট দিতে হবে, কি পরামর্শ দিতে হবে, কোন অবস্থায় আমরা হসপিটালে যাওয়ার পরামর্শ দিব, এই সকল বিষয়ে আমরা কথা বলেছি। আসলে একজন হোমিওপ্যাথ ডক্টর হিসেবে আমাদের কিছু লিমিটেশন থাকলেও আমাদেরও আসলে অনেক স্কোপ আছে, অনেক সুযোগ আছে এই ব্রেন স্ট্রোকের পেশেন্টদের ম্যানেজ করার জন্য। সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আলোচনার শুরুতেই আমি আমার সবাইকে, যারা আছেন স্যার এবং আমাদের সবাইকে আমি অনুরোধ করব একটি বিষয়ে, তা হলো আজকের এই বিষয়টি নিয়ে আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন করতে চাই, যে সবাই যাতে কথা বলার একটা মানসিকতা থাকে, শুনে কিছু বলার মতো যাতে চেষ্টা থাকে, এটা প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যারা অভিজ্ঞ ডক্টর আছেন, স্যাররা আছেন, তারা অবশ্যই আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন, ট্রিটমেন্টের ব্যাপারে আপনাদের অভিজ্ঞতাগুলো বলবেন। কারণ আমাদের এখানে অবশ্যই আমাদের শিক্ষার কোনো বিকল্প নাই, আমাদের শিখতে হবে, সবার কাছ থেকে এখানে শিক্ষার আছে। স্যার আছেন, শিক্ষার্থী আছেন, যারা সবাই কথা বলবেন। এত করে বলেই আমি আলোচনা শুরু করতে চাই আমার প্রিভিয়াস ক্লাসের সর্বশেষ আলোচনা দিয়ে, যেখানে আমাদের শ্রদ্ধেয় সৈকত চক্রবর্তী স্যার একটি বিষয় উত্থাপন করেছেন, সেটা হচ্ছে সেরেব্রাল অ্যাট্রফি। তো সেরেব্রাল অ্যাট্রফি এবং ব্রেইন অ্যাট্রফি, এই দুইটি বিষয় নিয়ে একজনের একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেন থেকে মেইনলি হচ্ছে একটা আলোচনার সূত্রপাত। তো আমরা আজকে বলতে চাই সেরেব্রাল অ্যাট্রফি এবং ব্রেইন অ্যাট্রফি এটা কিন্তু একই জিনিস। আমরা ওই দিন আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীর স্যার বলেছেন দুইটা একই জিনিস। সেরেব্রাল অ্যাট্রফিটা আরেকটু স্পেসিফিক, সেরেব্রামের কিছু পার্ট যদি অ্যাট্রফি হয়। এখন কথা হচ্ছে কি জন্য হতে পারে, কিছু কারণ আমরা ওই দিন বলেছিলাম, যে নিউট্রিশন যদি না পায়, যদি ইসকেমিয়া ডেভেলপ করে, যদি থ্রম্বোসিস এবং এম্বোলিজমের কারণে ঠিকভাবে ব্লাড সাপ্লাই না যায়,
এটার পাশাপাশি একটি বিষয় আমাদের বাদ পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে এই ব্রেন অ্যাট্রফি, সফটেনিং অফ দ্য ব্রেন অথবা সেরেব্রাল অ্যাট্রফি। এগুলো বয়সের সাথে সাথে একটা ডিজেনারেটিভ প্রসেসের অংশ হিসেবে কিছু মানুষের এই প্রবলেমগুলো হতে পারে। ব্রেন অ্যাট্রফি, সেরেব্রাল অ্যাট্রফি অথবা সফটেনিং অফ দ্য ব্রেন, বা এটা নট অনলি ব্রেইনের উপরে না, এটা আমাদের প্রত্যেকটা অর্গানেরই একটা ডিজেনারেটিভ একটা প্রসেস আছে। যেমন আপনার চুলগুলো পেকে যাচ্ছে বয়স হলে, আপনার হাড়গুলো ক্ষয় হয়ে যাচ্ছে, জয়েন্টগুলোতে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করছে, ক্ষয় হয়ে যাচ্ছে। আপনার মেরুদণ্ডের হাড়গুলো প্রসেস বয়সের সাথে সাথে এগুলো থাকে। সাথে আরো কিছু অবশ্যই উল্লেখযোগ্য কারণ তো অবশ্যই আছে বা থাকে, যেমন বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিডনির নেফ্রনের সংখ্যা কমে যায়, ফাংশনাল ইউনিট অফ কিডনি, নেফ্রনের সংখ্যাটি কমে যায়। এভাবে করে প্রত্যেকটা পার্টেরই একটা ডিজেনারেটিভ প্রসেস আছে, আর সেই ডিজেনারেটিভ প্রসেসের অংশ হিসেবেই সেরেব্রাল অ্যাট্রফি বা ব্রেন অ্যাট্রফি দেখা যেতে পারে। তবে সেটা হচ্ছে নর্মাল ফেনোমেনা, যে বয়সের সাথে হচ্ছে। এবং ব্রেন অ্যাট্রফি হলে বয়সের সাথে সাথে তাদের যে ডিমেনশিয়া ডেভেলপ করে, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট ডেভেলপ করে, অ্যালজাইমার্স ডিজিজ ডেভেলপ করে, যে আপনি কোনো কিছু মনে রাখতে পারছেন না, আপনার ইনকোঅর্ডিনেশন, আপনার লোকোমোটর অ্যাটাক্সিয়া বা আপনার হাঁটতে গেলে আপনার একটা ইমব্যালেন্স হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এই যে বিষয়গুলো দেখা যাচ্ছে, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট অথবা ডিমেনশিয়া, ভুলে যাওয়া, যেটাকে আমরা অ্যালজাইমার্স ডিজিজ বলি, এই বিষয়গুলো কিন্তু বয়সের সাথে সাথে নর্মালি অনেকের হয়ে যায়, কারণ তাদের ওই যে সেরেব্রাল অ্যাট্রফি হওয়ার জন্য। তো এগুলো হয় বয়সের সাথে। দুইটি বিষয় বয়সের সাথে নর্মাল, যাদের অনেক বেশি এজ হয়ে যায় তাদের ক্ষেত্রেও হতে পারে। আবার দেখা যাচ্ছে ইস্কেমিয়া, ইস্কেমিয়া বলতে লস অফ ব্লাড সাপ্লাই, রক্ত সরবরাহ যদি পর্যাপ্ত না থাকে তাহলেও হতে পারে। এই বিষয়টি আমাদের ওই দিন একটু ক্লিয়ার ছিল না, সেটা আমরা আজকে ক্লিয়ার করলাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কোশ্চেন থাকলে নেক্সট ইনশাআল্লাহ দেখা যাবে। আমরা শুরু করতে চাই আজকে, যেহেতু ট্রিটমেন্ট পার্ট, আমরা জেনারেল এক্সামিনেশন অফ স্ট্রোক পেশেন্ট এখান থেকে শুরু করতে চাই। যে আমাদের স্ট্রোকের পেশেন্টের জেনারেল এক্সামিনেশন, আমরা এই ধরনের পেশেন্ট দেখা আসলে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট, যেহেতু আমরা হোমিওপ্যাথিক ডক্টররা সবচেয়ে বেশি আমরা নির্ভর করি পেশেন্টের ডেসক্রিপশনের উপরে, পেশেন্টের বর্ণনা বা পেশেন্ট কি বলতে চায়, তার কষ্টগুলো শুনে, তার মানসিক লক্ষণগুলো নিয়ে। তো একটা স্ট্রোকের পেশেন্টের আসলে একটু জাস্ট কয়েকটা সেকেন্ড। একটা পেশেন্ট ম্যানেজ করতে হলো, সরি। তো আমরা যেটা বলছিলাম, আজকে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমাদের আমরা বলতে চাই। বিষয়গুলো হচ্ছে, আমরা যেহেতু অনেক বেশি পেশেন্টের ডেসক্রিপশনের উপরে ডিপেন্ড করি, আমরা অবজেক্টিভ সিমটমস, সাবজেক্টিভ সিমটমস, এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করি। তো সেই জায়গাটায় আসলে এই আচ্ছা, আমি একটু আমার শ্রদ্ধেয় কল্যাণ স্যারের কাছে শুনতে চাই। আমাকে শোনা যাচ্ছে স্যার? পরিষ্কার। হ্যালো, কিন্তু স্ক্রিন চলে গেছে। পরিষ্কার স্ক্রিন চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন চলে গেছে। হ্যাঁ, যাক, কিন্তু আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি একটু শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিন চলে গেছে। আমরা একটু দেখি, একটু কাইন্ডলি ওয়েট করুন।
আচ্ছা, ল্যাপটপ থেকে আমাকে আবার ঢুকতে হচ্ছে, একটু এই হয়ে যাচ্ছে। তার মধ্যে আমরা একটু কথা বলি যে বিষয়গুলো নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। লাস্ট ক্লাসে আমরা কথা বলেছিলাম যে একটু আমরা এই পেশেন্টদেরকে আমরা দেখে তাদের কিছু সাইন দেখে আমরা দেখে যে সিমটমস গুলো পাবো সেই সিমটমস গুলো। আচ্ছা, একজন লিখেছেন কয়টা প্রেজেন্টেশন শেয়ার করেছি, কেবল শুরু করেছি, আপনি দেখতে থাকেন, আমরা কেবল শুরু করেছি। আচ্ছা, আমাদের স্ক্রিন চলে যাচ্ছে, যেহেতু কেউ কোনো প্রেজেন্টেশন শেয়ার করবেন না কাইন্ডলি। ফারজানা ইয়াসমিন ইজ প্রেজেন্টিং। ফারজানা ইয়াসমিন প্রেজেন্ট করতেছে, তাহলে বলেন আমরা কি করতে পারি? আরে কি করছেন কি আপনারা? আচ্ছা 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 আচ্ছা, এখানে মনে হয় একটু সরি, আমি আসলে ওই অন্য আরেকটা ক্লাসে ঢুকে গিয়েছিলাম, আরেকজনের ক্লাসে ঢুকে গিয়েছি, এই জন্য তারা অবশ্যই রাগ করতেছে ভুলে। আচ্ছা, এবার ঠিক আছে, আমি আবার ল্যাপটপ থেকে জয়েন করেছি। এই গ্রুপে তো ফারজানা নামে কাউকে দেখলাম না। না না, এটা এটা আমি অন্য গ্রুপে ঢুকে গিয়েছিলাম, সরি, আমি অন্য গ্রুপের ক্লাসে ঢুকে আমি সেখানে আবার প্রেজেন্টেশন শেয়ার করতে গিয়ে দেখি ওটা অন্য গ্রুপ। সরি, মানে অনেকগুলো লিংক দেওয়া থাকে তো মুশকিল হয়ে গেছে এখানে। এই যে আবার ফোন আসা শুরু হয়েছে, কি এক ঝামেলা আল্লাহ। আচ্ছা ওকে, মনে হয় আমি জয়েন করে ফেলেছি আমার। দেখা যাচ্ছে। স্যার কি কথা বলছেন? শোনা যাচ্ছে না কিছু। ও সরি সরি, আরে আজকে প্রবলেম হচ্ছে। থ্যাংক ইউ। আমরা বলছিলাম এই যে স্কিন জ্যাকেলমা, যে এই সাইনটা যদি আমরা দেখি তাহলে বুঝবো যে পেশেন্টের কোলেস্টেরল লেভেল বেশি, আর কোলেস্টেরল লেভেলটা যখন বেশি থাকবে তখন পেশেন্টের আমরা বুঝবো যে অ্যাথেরোস্ক্লেরোসিস, হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক বা স্ট্রোক এগুলোর রিস্কটা বেশি থাকে। এই জন্য এই পেশেন্টদেরকে প্রথমে দেখে আমরা তাদেরকে আসলে ডায়াগনোসিস করতে হবে এবং দ্রুত তাদেরকে ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে। নখে এক ধরনের স্প্লিন্টার হেমোরেজ হয়, নখের মধ্যে জাস্ট ছোট ব্ল্যাকিশ স্পট দেখা যায়। তো এটা যদি দেখা যায় লিম্ফেমিয়া বা ডিপ ভেনাস থ্রম্বোসিস, আমাদের দেখা যায় অনেক সময় যে এক্সট্রিমিটি, আমাদের যে পায়ের দিকে লোয়ার এক্সট্রিমিটি আছে, লোয়ার এক্সট্রিমিটিতে ভেনাস থ্রম্বোসিস, ভেইনের মধ্যে আপনার হচ্ছে এই ভেইনের মধ্যে আপনারা জানেন যে এক ধরনের ভালভ থাকে ভেইনের মধ্যে। তো ওই ভালভ গুলো অনেক সময় ড্যামেজ হয়ে যায় এবং সেখানে কেমিয়া ডেভেলপ করে এবং ভেনাস থ্রম্বোসিস করে।
থ্রোম্বোসিস নিয়ে আমরা এর আগে বলেছি, এই জন্য এটা নিয়ে বেশি কথা বলছি না। আমরা এই পেশেন্টদেরকে দেখতে গেলে আমরা ব্লাড প্রেশার দেখব, হার্ট রিদম দেখব, মারমার্স সাউন্ড, হার্টের সাউন্ড দেখব, জুগুলার ভেনাস প্রেশার। জুগুলার ভেনাস প্রেশারটা কোথায় দেখা হয়? জুগুলার ভেইন, যেটা আমাদের ক্যারোটিড আর্টারি, যে আমরা জাস্ট হলো আমাদের যে ঘাড় আছে, ঘাড়ের ডান পাশে বাম পাশে যে ক্যারোটিড আর্টারি আছে, সেখানে আমরা দেখি জুগুলার ভেনাস প্রেশার। জুগুলার ভেনাস প্রেশার আমরা দেখি মেইনলি হচ্ছে রাইট সাইড অফ দ্য পেশেন্টস নেকে, আমরা এটা দেখি। রেসপিরেটরি সিস্টেমটা আমরা দেখবো, পেশেন্টের শ্বাস নিঃশ্বাস এগুলো ঠিক আছে কিনা এটা আমরা দেখবো। এই ধরনের পেশেন্টের তার পেটে কোনো অ্যাসাইটিস ডেভেলপ হয়েছে কিনা, ফ্লুইড বা পেটে পানি জমে গিয়েছে কিনা দেখবো, তার প্রস্রাবটা ঠিকভাবে হচ্ছে কিনা না বন্ধ হয়ে গিয়েছে দেখবো, পেশেন্টের হাঁটা চলার কি অবস্থা এগুলো দেখবো। যেহেতু এই কথা বলতে যাচ্ছে না, সো আমাকে নিজ থেকে এবং পেশেন্টের যারা রিলেটিভস আছে তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে এই পেশেন্টদেরকে আমরা ব্যবস্থা নিতে হবে। এবং কোনো ইনজুরির হিস্ট্রি আছে কিনা, ব্রেইনে কোনো ইনজুরির হিস্ট্রি, ট্রমাটিজম বা কোনো ধরনের আঘাতের হিস্ট্রি আছে কিনা এটা আমরা দেখব। আর এই পেশেন্টের যারা স্ট্রোক করে ফেলেছে বা যারা সেরেব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টের পেশেন্ট, তাদের কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর বা কোমরবিডিটিস আছে কিনা এগুলো আমরা দেখব। তো মেইনলি আমরা দেখি যে যারা স্ট্রোকের পেশেন্টদের 85% পেশেন্টের ক্ষেত্রেই দেখা যায় তাদের হচ্ছে ভালোভাবে শোনা যাচ্ছে না স্যার, আপনি একটু মানে নড়াচড়া করে সরে সরে বসুন। স্যার কথা শোনা যাচ্ছে না, কথা কেটে যাচ্ছে। না, শোনা যাচ্ছে না। স্যার নেটওয়ার্কের গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। স্যার বলেন। হ্যালো, আমার নেটওয়ার্কের প্রবলেম মনে হয় স্যার, কিচ্ছু শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে সব। একটু নড়ে চড়ে বসেন বা একটুখানি জানলা ফানলা পাশ করেন। স্যার আমি চেম্বারে আছি। স্যার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে স্যার। এবার শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। এটা নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তো আমরা আসলে এই যে ব্রেইনের সেরেব্রাল ইনফ্রাকশন হয়েছে কিনা, হিমোরেজ হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা পেশেন্টের একটা সিটি স্ক্যান বা এমআরআই এটা করে আমরা দেখতে পারি ইমিডিয়েট এই আনকনশাস পেশেন্টটাকে বা কোমার পেশেন্টের জন্য। এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কিছু ম্যানেজমেন্ট আমরা এই পেশেন্টের ক্ষেত্রে দিতে পারি, বিশেষ করে minimizing the volume of brain that is irreversibly damaged, preventing complications, reducing the patient's disability, এগুলো আমরা পেশেন্টের এই ম্যানেজমেন্ট গুলো আমরা করতে পারি। আচ্ছা, আরো কিছু বিষয় আমরা দেখতে হবে, পেশেন্ট ঠিকভাবে এই পেশেন্টগুলো শ্বাস নিঃশ্বাস নিতে পারছে কিনা, এয়ারওয়ে ক্লিয়ার আছে কিনা সেটা আমরা দেখতে হবে। যদি শ্বাস না নিতে পারে তাহলে তার জন্য খুব দ্রুত ট্রাকিওস্টমি, বা যদি কোনো কারণে তার দেখা যাচ্ছে জিহ্বাটা টাংটা প্যারালাইজড হয়ে যাওয়ার কারণে তার মানে ট্রাকিয়াটা স্টপ হয়ে যাওয়ার কন্ডিশন হয়, এগুলো ইমার্জেন্সি কন্ডিশন যদিও। তারপর আমরা দেখবো যদি আমাদের মানে সুযোগ হয়, অনেক সময় দেখা যাচ্ছে একটা পেশেন্ট অনেক 2 মাস 3 মাস 6 মাস হসপিটালে থাকার পরে বা 5-7 দিন হসপিটালে থাকার পরেও আর তার রিলেটিভের পক্ষে পেশেন্টের যে খরচটা বিয়ার করা সম্ভব হয় না, যার ফলে ওই সময় আমাদের সুযোগ আসতে পারে ট্রিটমেন্টের জন্য বা আমাদেরকে ডাকতে পারে। তাহলে এই ধরনের পেশেন্টের আমরা দেখবো এয়ারওয়ে দেখবো, ব্রিদিং দেখবো। ব্রিদিং যদি 95% এর নিচে চলে আসে অক্সিজেন স্যাচুরেশন লেভেল, তাহলে তার জন্য আমরা অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। তার সার্কুলেশন, বডি ফ্লুইড ঠিক আছে কিনা, প্রস্রাব ঠিকভাবে হচ্ছে কিনা বা বডি ফ্লুইড ঠিক আছে কিনা, তাহলে ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে। তারপর দেখা যাচ্ছে ঠিকভাবে খেতে পারছে না, মুখ দিয়ে তো খেতে পারছে না, তাহলে তাকে ফ্লুইড খাওয়াতে হবে। যদি দেখা যায় যে মুখে ফ্লুইড দেওয়ার পরে পেশেন্টের কাশি চলে আসে, তাহলে বুঝতে হবে তার ফ্লুইডটা
ইসোফেগাসে না গিয়ে সেটা ট্রাকিয়াতেও চলে যাচ্ছে, বা ইসোফেগাসে পার্টলি যাচ্ছে, ট্রাকিয়াতে পার্টলি যাচ্ছে, শ্বাসনালীতে ঢুকে যাচ্ছে, তাহলে তাহলে আরো বেশি সমস্যা হবে। এই পেশেন্টের পালমোনারি ইনফেকশন বা লাং ইনফেকশনের একটা রিস্ক থেকে যায়। এর জন্য তাদেরকে নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে তাদেরকে খাওয়াতে হবে। পর্যাপ্ত নিউট্রিশনের জন্য তাদেরকে অবশ্যই নেজোগ্যাস্ট্রিক টিউব ব্যবহার করতে হবে, বা খাবারটা নিয়মিত দিতে হবে। মেডিকেশন, যে ওষুধগুলো আমরা যেভাবে দিই সেগুলো ব্যবস্থা করতে হবে। ব্লাড প্রেশার লোয়ারিং এজেন্ট, দেখা যাচ্ছে একটা পেশেন্ট স্ট্রোক করেছে, তার প্রেশারটা বেশি থাকে, তো আমরা ওই দিন বলেছিলাম যে আমরা ইমিডিয়েট এই পেশেন্টের ব্লাড প্রেশার কমানোর ক্ষেত্রে আমরা চিন্তা না করে পেশেন্টটাকে আগে ট্রিটমেন্টের চেষ্টা করতে হবে, পেশেন্টের সমস্যাগুলো ট্রিটমেন্টের চেষ্টা করতে হবে, তাহলে অটোমেটিক এই পেশেন্টের ব্লাড প্রেশার কমে যাবে। এরপরে ব্লাড গ্লুকোজ লেভেল, যদি তার গ্লুকোজ লেভেলটা অতিরিক্ত থাকে, যেটা 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি যদি থাকে, তাহলে তাকে অবশ্যই ইনসুলিন দিতে হবে। ইনসুলিনের মাধ্যমে তার গ্লুকোজ লেভেলটা কমিয়ে আনতে হবে। বডির টেম্পারেচারটা ঠিক আছে কিনা, বা টেম্পারেচার বেশি কিনা, টেম্পারেচার বেশি হয় বুঝতে হবে পেশেন্টের, সো তাদের জন্য তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রেশার এরিয়া, যে পাশে তারা শুয়ে থাকে সেই পাশটাকে একটু বারবার চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর না হলে এক ধরনের প্রেশার রিলিভিং ম্যাট্রেস পাওয়া যায়, সেটা তাদের জন্য ব্যবস্থা করতে হবে। ইনকন্টিনেন্স, তাদের দেখা যাচ্ছে ইউরিনারি রিটেনশন, কনস্টিপেশন অথবা ইউরিনারি রিটেনশন যদি থাকে, তাহলে সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। লং টার্ম ম্যানেজমেন্টের মধ্যে এই পেশেন্টের রিস্ক ফ্যাক্টর, যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে, তাদের প্রেশার বেশি বা এগুলো তাদেরকে বা তাদের হার্টে কমপ্লিকেশন আছে, এই পেশেন্টের এই ডিজিজ গুলোর ট্রিটমেন্ট করতে হবে, প্রপার নিউট্রিশন দিতে হবে এবং ফিজিওথেরাপি দিতে হবে। এগুলো নিয়ে আমরা ওই দিন কথা বলেছিলাম। কমপ্লিকেশন, এই পেশেন্টের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে, তাদের এই পেশেন্টদের চেস্ট ইনফেকশন হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। চেস্ট ইনফেকশন, বুকে দেখা যেতে পারে। আমরা যে ডিপ ভেইন থ্রোম্বোসিসের কথা বলেছি, এটা হতে পারে, পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করতে পারে, তারপরে তার পেইনফুল শোল্ডার ডেভেলপ করতে পারে, প্রস্রাবী ইনফেকশন হতে পারে, কনস্টিপেশন ডেভেলপ করতে পারে, এবং বেড সোর, এটা একটা কমন জিনিস, বেড সোর ডেভেলপ করতে পারে। এবং এই পেশেন্টগুলো যদি দেখা যাচ্ছে উঠতে না পারে, হাঁটতে না পারে, তাদের একটা ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে তারা সাফার করতে পারে। এই অবস্থাগুলো আমরা প্রিভিয়াস ক্লাসের জাস্ট একটু রিমাইন্ড করলাম আপনাদেরকে। আজকে আমরা শুরু করছি মূল পার্টটা, ট্রিটমেন্ট পার্ট। ট্রিটমেন্ট পার্টে আমরা ওই দিন কিছু রেপার্টরির কিছু লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে আমরা যদি মার্ফির রেপার্টরিতে যাই, এটা আমরা ওই দিন বলেছি, জাস্ট আমি রুব্রিক গুলো বলে দিই, মেডিসিন গুলো আপনারা দেখে নেবেন। রবিন মার্ফির রেপার্টরিতে আমরা ডিজিজ চ্যাপ্টারে যদি যাই, দেখা যায় স্ট্রোক, অ্যাপোপ্লেক্সি, এই রুব্রিকে আমরা পেয়ে যাব প্রায় 71টা মেডিসিন আছে এখানে, অনেকগুলো ফার্স্ট গ্রেডে, অনেকগুলো সেকেন্ড গ্রেডে এবং থার্ড গ্রেডে মেডিসিন আছে। রবিন মার্ফির রেপার্টরিতে ডিজিজে আরেকটা ডিজিজ, স্ট্রোক, অ্যাপোপ্লেক্সি, পোস্ট হেমিপ্লেজিয়া, এই রুব্রিকে প্রায় 16টা ড্রাগ আছে। সিনথেসিসে আমরা জেনারেল যাব, জেনারেলসে গিয়ে অ্যাপোপ্লেক্সি এখানে পাবো। আরো কিছু সিনথেসিসের রুব্রিক পাওয়া যায়, মাইন্ডে স্টুপর, অসারতা, অ্যাপোপ্লেক্টিক, এই রুব্রিকে পাবো। হেড পেইন, হেমোরেজিক আফটার, ফেস প্যারালাইসিস ওয়ান সাইডেড, এক্সট্রিমিটিস প্যারালাইসিস, অ্যাপোপ্লেক্সি আফটার, এক্সট্রিমিটিস প্যারালাইসিস, হেমিপ্লেজিয়া, আপনার যারা কথা কি আসতেছে না। আচ্ছা, কথা ক্লিয়ার শুনছেন স্যার? শোনা যাচ্ছে। ক্লিয়ার আছে স্যার, Hello? বলুন। ক্লিয়ার আছে স্যার, আচ্ছা, বলুন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি। আচ্ছা, ক্যান্টের রেপার্টরিতে গেলে আমরা দেখবো এক্সট্রিমিটিস প্যারালাইসিস। এক্সট্রিমিটিসে গিয়ে ওইখানে যাব, ওইখানে অনেক জেনারেটিসে, ওইখানে জেনারেল
এগুলো সব হচ্ছে স্বাভাবিকভাবে কারণ দুইটা বলে স্যার শোনা যাচ্ছে না কিন্তু। হ্যাঁ, আবার একটু কেটে যাচ্ছে। জেনারেলিটিস। আচ্ছা, আজকে তো একটু নেটওয়ার্কের খুব প্রবলেম দেখা যাচ্ছে। আমি কি করি বলেন তো, বাহিরের গ্লাসটা খুলে দিই। হ্যাঁ, ওটাই ভালো হবে স্যার। বাহিরের গ্লাসটা খুলে দিচ্ছি। আচ্ছা, গ্লাসটা খুলে দিলাম। ঠিক আছে, Clear আসছে? দেখেন আসলে গ্লাস খুলে দিলে বাইরে থেকে একটু সাউন্ড আসতে পারে, যেহেতু রাস্তা। হ্যাঁ, ক্লিয়ার আসছে। জি আপনার জি, সাউন্ড ক্লিয়ার এরপরে হচ্ছে। আমরা বলছি থ্রোম্বোসিস। জি জি জি, বুঝতে পারছি স্যার। থ্রোম্বোসিস এটা হচ্ছে ক্যান রেপার্টরিতে আমরা পাবো। জেনারেলিটিস থ্রোম্বোসিস, এখানে আমরা আর্সেনিক একটা থার্ড গ্রেডের মেডিসিন, শুধু সিঙ্গেল একটা ড্রাগ আছে। এক্সট্রিমিটিস থ্রোম্বোসিস লোয়ার লিম্বস, এখানে শুধু এপিসমেল সেকেন্ড গ্রেডে একটা মেডিসিন আছে। মার্ফির রেপার্টরিতে গেলে আমরা পাবো ব্লাডে একটা ব্লাড আলাদা চ্যাপ্টার আছে, ওইখানে থ্রোম্বোসিস প্রায় 14টা ওষুধ আছে। তার মধ্যে ফার্স্ট গ্রেডে একটা ওষুধ আছে বোথ্রোপস। বোথ্রোপস মেডিসিনটা আপনারা পড়বেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা মেডিসিন, বিশেষ করে এই ব্লাড আপনার হচ্ছে ভেসেলের এই আপনার হচ্ছে থ্রোম্বোসিসের জন্য বোথ্রোপস মেডিসিনটা। এটা আপনারা পড়বেন। এই বোথ্রোপস এর কথা বলছি। ফার্স্ট গ্রেডে একটা ওষুধ, সেকেন্ড গ্রেডে এপিসমেল, আর্সেনিক, কেলিমিউর, লেকেসিস, নেট্রামসালফ, আরেকটা হচ্ছে ভাইপেরা। ভাইপেরা মেডিসিনটাও আপনারা পড়বেন। ভাইপেরা আমাদের খুবই মানে আমরা বেশি ইউজ করি না, অনেকে নামও হয়তো না জানতে পারি। এটা হচ্ছে আপনার ভেইন ইনফ্লামেশনের জন্য ভাইপেরা মেডিসিনটা খুবই চমৎকার একটা মেডিসিন। এটা হচ্ছে সাপের বিষ থেকে তৈরি হয় ভাইপেরা মেডিসিনটা। তো যাই হোক, সেকেন্ড গ্রেডে আছে। আমরা মার্ফি রেপার্টরিতে ডিজিজ চ্যাপ্টারে গেলেও আমরা থ্রোম্বোসিসটা পাবো, এবং ব্লাডে আমরা ব্লাড ভেইনস জেনারেল ইনফ্লামেশন অফ এই রুব্রিকেও আমরা দেখব। এছাড়া সিনথেসিস রেপার্টরিতে জেনারেলিটিস এর মধ্যে আছে থ্রোম্বো এম্বোলিজম। থ্রোম্বো এম্বোলিজম এই রুব্রিকে জি ভাইপার স্নেক ভেনম বল। পুরো সাউন্ড চলে গেছে। কথা বলবেন না, কথা বলবেন না। আমি সঞ্চালক আছি, আমি ব্যাপারটা দেখছি। আপনারা কেউ কথা বলবেন না। হ্যাঁ স্যার, আবার সাউন্ডটা একটু ডিস্টার্ব করছে। পুরো সাউন্ডটা চলে গেছে স্যার, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার এবার। স্যার, এখন কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার, স্যার, শোনা আজকে যাচ্ছে। আসলে সব দিকে সমস্যা, প্রচন্ড নেটওয়ার্কের প্রবলেম, তার মধ্যে শুধু ফোন আসে। আমি যে কি করি। হ্যাঁ স্যার, ঠিক আছে। চালিয়ে যান, কি করা যাবে। আমরা সিনথেসিস রেপার্টরিতে আমরা দেখব জেনারেলিটিস এর মধ্যে যায় থ্রোম্বো এম্বোলিজম। এর মধ্যে বলছি আমরা থার্ড গ্রেডে একটা মেডিসিন কর্টিকোট্রোপিনাম। জেনারেলিটিস এর মধ্যে থ্রোম্বোসিস এই রুব্রিকে প্রায় 20টা ওষুধ আছে। জেনারেলিটিস এর মধ্যে গেলে ইনফ্লামেশন, ব্লাড ভেসেলস, ভেইন প্রায় 69টা ওষুধ আছে। এখান থেকে আমরা এই রেপার্টরি থেকে একটা ধারণা আমরা পেতে পারি, বাট এই পেশেন্টের ট্রিটমেন্টের জন্য আমরা অবশ্যই আমাদের ট্রিটমেন্ট যে গাইডলাইন আছে অর্গাননের আলোকে আমরা দেখব ট্রিটমেন্ট অন দ্য বেসিস অফ স্টেজ। আচ্ছা, এখন আমরা চলে যাই। আমরা আজকে দুইটা টেক্সট বুকের রেফারেন্স দিয়ে আমরা কিছু আলোচনা করব। আশা করছি এই আলোচনাটুকু আমাদের এই স্ট্রোকের পেশেন্ট বা প্যারালাইসিসের পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আমরা শুরু করছি আমাদের দ্য প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ হোমিওপ্যাথি বাই হিউজেস। হিউজেসের আপনারা জানেন, আমাদের হিউজেস একজন খুবই দামি একজন রাইটার,
ওনার বইগুলো খুবই আসলে ইম্পর্টেন্ট। ফার্মাকোডাইনামিক্স, প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ হোমিওপ্যাথি, এই বইগুলো অথেন্টিক। তো সেক্ষেত্রে তিনি অ্যাপোপ্লেক্সির ট্রিটমেন্টের ব্যাপারে আমাদেরকে একটা ধারণা দিয়েছেন। সেখানে উনি বলেছেন যে অ্যাকর্ডিং টু দ্য স্টেজ, উনি 4টা স্টেজের কথা বলেছেন, যে 4টা স্টেজের মাধ্যমে আমরা এই পেশেন্টদেরকে ভাগ করতে পারি। ভাগ করার মাধ্যমে আমরা এই পেশেন্টদের একটা ট্রিটমেন্ট গাইড, আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান আমরা করতে পারি। তো সেটার জন্য উনি বলছেন ফার্স্ট স্টেজ, 1 নাম্বার স্টেজ হচ্ছে আওয়ার পেশেন্ট মে বি সাফারিং আন্ডার দ্য ওয়েল নোন প্রিমনিটরি সায়েন্স অফ দ্য অ্যাফেকশন। আচ্ছা, এই স্টেজটা হচ্ছে স্ট্রোকের আগের স্টেজ, যেখানে দেখা যাবে যে পেশেন্টের স্ট্রোকের আগে তার প্রেশার ডেভেলপ করবে, হাইপার টেনশন দেখা যাবে, তার প্রেশার বেড়ে যাবে, হট ফ্লাশ দেখা যাবে, তার সেরেব্রাল কনজেশন, মাথার মধ্যে যে একটা রক্তাধিক্যতা, আর্টারিয়াল ডিজেনারেশন দেখা যাবে, যে হয়তো আর্টারিগুলো আপনার হচ্ছে যেটা আমরা এথারোস্ক্লেরোসিস ডেভেলপ করে, যে আর্টারির মধ্যে যে প্লাগ জমে যায়, অথবা যে আপনার লিপিড যে জমে যায়, জমে গিয়ে আর্টারিগুলো চিকন হয়ে যায়, এরকম অবস্থা দেখা যেতে পারে। পেশেন্টের কোলেস্টেরল লেভেলটা বেড়ে যেতে পারে, পর্যাপ্ত পরিমাণে ব্রেনে রক্ত সাপ্লাই না থাকার কারণে, রক্ত সরবরাহ না থাকার কারণে তার মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা, মাথা ঘোরানো, ভার্টিগো, হ্যাঁ, তারপরে হচ্ছে তার চোখে ঝাপসা দেখা বা ব্লাইন্ডনেস ডেভেলপ করা, কানে না শোনা, ডিফনেস ডেভেলপ করা, অথবা ডবল ভিশন, সে একটা জিনিস ডবল দেখছে, ফল্টারিং স্পিচ, কথা বলতে গেলে মুখে কথা জড়িয়ে যাচ্ছে বা মানে কথাটা ক্লিয়ার আসছে না, পার্শিয়াল প্যারালাইসিস দেখা যাচ্ছে, কিছু অংশ হয়তো দেখা যাচ্ছে তার ফেসিয়াল প্যালসি ডেভেলপ করছে, অথবা তার টোসিস ডেভেলপ করছে, হাতগুলো একটু অবশ অবশ লাগছে, ফুললি না, অর অ্যানাস্থেসিয়া বা যেটাকে আমরা প্যারালাইসিস বলছি, তা সে মনে রাখতে পারছে না, বারবার ভুলে যাচ্ছে, তার মেমোরি ডেভেলপ লস হচ্ছে, গ্রোথিনেস, সারাক্ষণ শুধু ঘুম ঘুম একটা ভাব তার মধ্যে ডেভেলপ করছে, অতিরিক্ত পরিমাণে তারা ভয় পাচ্ছে, হাঁটাচলা করার সময় বারবার কোনো কিছু আঁকড়ে ধরছে, ভয় পাচ্ছে, মনে হয় পড়ে যাবে, মনে হয় পড়ে যাবে। এই যে মানে তার স্ট্রোকের আগে এই লক্ষণগুলো এই পেশেন্টদের দেখা যেতে পারে। তাহলে এটা হচ্ছে একটা প্রাইমারি স্টেজ, যেটাকে এর বাহিরে দেখা যায় যে এর এই অবস্থার প্রেক্ষাপটে আমি আছি খুবই। আচ্ছা, কল্যাণ স্যার, আমাকে শোনা যাচ্ছে স্যার? হ্যালো, শোনা যাচ্ছে স্যার? স্যার পরিষ্কার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, কিন্তু স্ক্রিন যে আবার চলে গেল স্যার। জি স্যার, জি স্যার, করা যাবে আর ঠিক আছে। কি ছাড়াই বলেন। না, স্ক্রিন ছাড়া বলতে পারি, কিন্তু জি বলছি স্যার। আচ্ছা, জি দেখি, আমরা স্ক্রিন আবার চলে আসলে আমি আবার শেয়ার করতেছি আপনাদের জন্য। তো এই যে মানে কন্ডিশনটা, আমরা এতক্ষণ যে বিষয়গুলো বললাম, তার আলোকে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান এখানে ঠিক করতে পারি। দেখা যাচ্ছে পেশেন্টের সেরেব্রাল কনজেশন, যে তার মাথার মধ্যে অতিরিক্ত পরিমাণে স্ক্রিন আসেনি এখনো। জি স্যার, জি স্যার, স্ক্রিন স্যার এখনো স্ক্রিন শেয়ার করতেছি স্যার, একটু এর মধ্যে কথা বলতে থাকি, স্ক্রিন আসতেছে। তো এই অবস্থাটি পেশেন্টের ডেভেলপ করে, তার আলোকে আমরা পেশেন্টের জন্য নাক্স ভূমিকা, বেলেডোনা বা এই রিলেটেড মেডিসিন গুলো, ফসফরাস, এই রিলেটেড মেডিসিন গুলো পেশেন্টের জন্য আমরা চিন্তা করব। যদি তার অ্যাকুনাইট, যে তার সেরেব্রাল যেই আমরা কনজেশনের কথা বলেছি, যে দেখা যাচ্ছে তখনও তার ওইভাবে করে স্ট্রোক এখনো হয় নাই, কিন্তু তার অন্যান্য যে সিমটমস গুলো আছে, এই সিমটমস গুলো ডেভেলপ করছে স্ট্রোকের আগে, তাহলে আচ্ছা, স্ক্রিন চলে আসছে যত সম্ভব।
এরপর হচ্ছে সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজে আমরা দেখতে পাচ্ছি যে উই মে বি সামওয়ান্ড টু এ পেশেন্ট ইন এ অ্যাপোপ্লেকটিক ফিট। দেখা যাচ্ছে এখানে সে অ্যাপোপ্লেকটিক ফিট বা স্ট্রোক হয়ে পেশেন্ট স্ট্রোক হয়ে এই পেশেন্টের দেখা যাচ্ছে একটা অ্যাপোপ্লেকটিক ফিট ডেভেলপ করছে, যেটা হচ্ছে আমরা তো এই অবস্থা হয়ে যাচ্ছে, পেশেন্ট স্ট্রোক হয়ে গিয়েছে এবং পেশেন্ট ফিট বা অ্যাপোপ্লেক্স স্ট্রোকের কারণে পেশেন্ট অলরেডি ফিট হয়ে গিয়েছে। তো এই ধরনের পেশেন্টের জন্য আমরা যদি দেখি যে তার খুবই অ্যাকিউট স্টেজে যদি আমরা দেখি পেশেন্টকে যে তার এক্সট্রাভাজেশন অফ ব্লাড অর সেরাম হ্যাজ অলরেডি টেকেন প্লেস, যে দেখা যায় যদি তার সেরেব্রাল কনজেশন প্রেজেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা শর্ট ইন্টারভালে পেশেন্টকে প্রথমে অ্যাকোনাইট দিয়ে আমরা ট্রিটমেন্টটা শুরু করতে পারি। এই যেটা আমাদের ডক্টর হিউজেস বলছেন, এই পেশেন্টদেরকে অ্যাকোনাইট দিয়ে আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি। যদি তার আগে প্রিভিয়াস যে আমাদের প্রাইমারি যে প্রি মনিটরি স্টেজটা, সেখানে যদি আমরা এই পেশেন্টদেরকে ওই লক্ষণগুলো ওই সময় যদি আমরা এই পেশেন্টটাকে না দেখতে পারি বা আমরা না বুঝতে পাই, হঠাৎ করে আমাদের কাছে আসছে এরকম ইমার্জেন্সি কন্ডিশনে, আমরা অ্যাকোনাইট শর্ট ইন্টারভালে তাকে দিয়ে শুরু করতে পারি। এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে ইউ উইল বি অ্যাস্টোনাইজড at the rapidity with which the beneficial results formerly obtained by bloodletting will manifest themselves under the action of this potent drug। বলছে যে এই যদি আমরা জাস্ট স্টেজটা ধরতে পারি এবং পেশেন্টকে অ্যাকোনাইট শর্ট ইন্টারভালে আমরা দিতে পারি, তাহলে আমরা এর রেজাল্ট দেখে খুবই অ্যাস্টোনাইজড হয়ে যাব। দ্বিতীয় মেডিসিনের কথা বলা হয়েছে বেলেডোনা। If however the cerebral congestion be the most prominent feature in the case, another medicine will have to be selected. This must most frequently by belladonna। আমরা frequently তাকে বেলেডোনা দিতে পারি, বেলেডোনার স্টেজটা যদি আমরা পেয়ে যাই। তারপর কথা হয়েছে, উনি বলছেন ওপিয়াম, যদি বেলেডোনা দেওয়ার পরেও পেশেন্টের ওইরকম আমরা রেজাল্ট পাচ্ছি না, পেশেন্ট ওইরকম অসাড় হয়ে পড়ে আছে, স্টুপোরাস যে কন্ডিশনে পেশেন্ট পড়ে আছে, তো সেই অবস্থায় দেখা যায় যে তার কনজেকশনটা একটু কমে আসছে, বাট পেশেন্ট স্টুপোরাস অসাড় হয়ে পড়ে আছে, অসাড়তা অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা ওপিয়ামের কথা চিন্তা করব। আমি একটু সংক্ষেপে বলে যাচ্ছি, কিন্তু পরে আবার মেডিসিন গুলো নিয়ে আমি একটু কথা বলবো। আচ্ছা, এরপরে যখন এই যে তার অসাড় অবস্থাটাকে একটু কিছুটা কন্ট্রোলের দিকে বা কিছুটা একটু ভালোর দিকে যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বিশেষ করে ওল্ড পিপল যদি হয়, যদি দেখি যে তার আর্টারিয়াল কোনো এক্সাইটমেন্ট নাই, তার ব্লাড প্রেশারটাকে ওইভাবে আমরা যদি দেখি যে না একটু নর্মালের মধ্যে আছে, সেরেব্রাল কনজেশনটাও তার মধ্যে দেখা যাচ্ছে না, তাহলে এই ধরনের পেশেন্টের জন্য আমরা আর্নিকার কথা চিন্তা করব। তাহলে আমরা এখানে কয়েকটা বিষয় বললাম, অ্যাকোনাইটের কথা বলছি, বেলেডোনার কথা বলছি, ওপিয়ামের কথা বলছি, আর্নিকার কথা বলছি। প্রত্যেকটার স্টেজ কিন্তু আমি এখানে জাস্ট স্টেজটা ধরে দিচ্ছি। আমরা হয়তো চোখ বন্ধ করে অনেকে আর্নিকার কথা চিন্তা করি, কিন্তু আর্নিকাটা কখন দিব সেই বিষয়টি আমরা একটু চিন্তা করব। কখন আমরা অ্যাকোনাইটের স্টেজে কি আমরা আর্নিকা দিয়ে দিচ্ছি কিনা, আর্নিকার স্টেজে কি আমরা পুষ্টিকাম দিয়ে দিচ্ছি কিনা, এই বিষয়গুলো বোঝার জন্য আমাদের আরো অনেক বেশি স্টাডি করতে হবে। কিন্তু আমি আজকে যে বিষয়গুলো দেখলাম বা বলছি, এটা আপনারা একটু খেয়াল করেন। তো আর্নিকা দিব আমরা কখন? আমরা ফার্স্ট অ্যাকোনাইটের কথা বলছি, দেন বেলেডোনার পরে ওপিয়ামের কথা বলছি, যখন দেখা যাবে যে তার এক্সাইটমেন্ট বা দেখা যাচ্ছে কনজেশনটা একটু লেস কমে আসছে, বাট পেশেন্ট খুবই স্টুপার আছে, একদম অসাড় হয়ে পড়ে আছে, এই ধরনের পেশেন্টের জন্য আমরা তখন ওপিয়ামের কথা চিন্তা করব। দেন আর্নিকার কথা চিন্তা করব। ওপিয়াম যখন দেখা যাবে তার আর্টারিয়াল এক্সাইটমেন্ট নেই, নাইদার আর্টারিয়াল এক্সাইটমেন্ট নর সেরেব্রাল কনজেশন, যদি আমরা এই অবস্থায় পাই পেশেন্টকে, দেন আমরা হচ্ছে আর্নিকার কথা চিন্তা করব। আচ্ছা, এরপর কথা হচ্ছে এই যে অ্যাপোপ্লেকটিক যে ফিট, যে পেশেন্ট কমপ্লিটলি কমার মধ্যে আছে, এটা থেকে যদি এই পেশেন্টটা একটু বেটার অবস্থায় যায়, তার প্রাইমারি অ্যাপোপ্লেকটিক কন্ডিশনটাকে যদি আমরা পাস করতে পারি, ওভারকাম করতে পারি,
তাহলে আমরা কি করব? যে দেখা যাচ্ছে তার যে কমা থেকে পেশেন্টের সেন্সটা ফিরে আসছে, বা পেশেন্ট এখন একটু কথা বলতে পারছে, বাট তার প্যারালাইজড কন্ডিশন, প্যারালাইটিক একটা কন্ডিশন তার মধ্যে দেখা যাচ্ছে, অবশ, হয়তো হেমিপ্লেজিয়া বা প্যারাপ্লেজিয়া বা কোনো এরকম কোনো কন্ডিশন দেখা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যদি দেখি তার তখনও আমরা দেখা যায় যে তার দেখা যাচ্ছে তখন তার ব্লাড ক্লট এখনো ক্লোটিংটা রয়ে গেছে। আমরা এখন সিটি স্ক্যান এমআরআই এর মাধ্যমে তো আমরা দেখতেই পাই যে পেশেন্টের ক্লোটিং এর কি অবস্থা। এটা যদি দেখি যে না রয়ে গিয়েছে, তাহলে এই পেশেন্টকে আর্নিকা তার জন্য হেল্পফুল হবে, আর্নিকাটা তার জন্য হেল্পফুল হবে। এবং যদি দেখা যায় যে একটু বয়স্ক পেশেন্ট বাচ্চাদের মতো আচরণ করছে এবং তাদের হচ্ছে এরকম যদি দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যারাইটা কার্ভের কথাও চিন্তা করব। আচ্ছা, পোস্ট অ্যাপোপ্লেকটিক হেমিপ্লেজিয়া। আচ্ছা, এখানে আমরা যে থার্ড স্টেজটা বলছি এটা ছোট স্টেজ। আমরা জাস্ট প্রাইমারি অ্যাপোপ্লেকটিক কন্ডিশনটাকে আমরা জাস্ট ওভারকাম করেছি, এখন পেশেন্টের সেন্সটা একটু ফিরে আসছে। তাহলে সেক্ষেত্রে আমরা আর্নিকাটা আরেকটু কন্টিনিউ করব। আমরা সালফারের কথা চিন্তা করতে পারি, ব্যারাইটা কার্ভের কথা চিন্তা করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে পোস্ট অ্যাপোপ্লেকটিক হেমিপ্লেজিয়া। এই স্টেজটা হচ্ছে তার দেখা গেল এখন সেন্সটা ফিরে আসছে, এখন তার হেমিপ্লেজিয়া, একটা সাইড প্যারালাইজড, একটা সাইড প্যারালাইজড, হয়তো ডান পাশ অথবা বাম পাশ প্যারালাইজড হয়ে আছে। তো এই পোস্ট অ্যাপোপ্লেকটিক হেমিপ্লেজিয়া so often improves by the mere lapse of time if the muscles be kept in exercise by passive movement and galvanism. আচ্ছা, তো এখন এখানে যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা কোথায় যাব? আমরা কোস্টিকাম, জিঙ্কাম মেটালিকাম, কুপ্রাম মেটালিকাম ওর প্লাম্বাম মেটালিকাম, এই মেডিসিন গুলোর দিকে আমরা তখন চলে যাব। এই মেডিসিন গুলোর কথা তখন আমরা চিন্তা করব। তাহলে আমরা আর্নিকার স্টেজের পরে আমরা এই পেশেন্টকে আরো বেটার ম্যানেজমেন্টের জন্য, বিশেষ করে এই স্টেজে আমরা পেশেন্ট কিন্তু পাই, দেখা যাচ্ছে হসপিটাল থেকে পেশেন্ট চলে আসছে, তার একটা স্টেবল কন্ডিশনে, বাট তার একটা পাশ প্যারালাইজ হয়ে আছে। তাহলে সেক্ষেত্রে তাকে আমরা কিন্তু কোস্টিকাম বা জিঙ্কাম মেটালিকাম, কুপ্রাম মেটালিকাম, প্লাম্বাম মেটালিকাম, এই মেডিসিনগুলো আমরা অ্যাকর্ডিং টু পেশেন্টের সিমটমস আমরা পেশেন্টকে দিতে পারি। তো কোস্টিকাম আমাদের জন্য একটা খুবই সুপার মেডিসিন, এটাকে ফার্স্ট প্লেসে রাখা হয়েছে। ছোটখাটো যত ধরনের টোসিস, ফেসিয়াল পালসি, প্রত্যেকটা জায়গাতেই কোস্টিকামের একটা মেজর রোল আছে। এরপরে বিষয় হলো, সাথে আমি আমার একটা কেস একটু আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি সংক্ষেপে। আমার শ্বশুর, যিনি হচ্ছেন স্ট্রোক করেছেন প্রায় 3বার। তো 3বার হচ্ছে থার্ড টাইম স্ট্রোক করার পরে হচ্ছে তখন আমি তার মেয়ের জামাই। যাই হোক, পরবর্তীতে দেখা গেল স্ট্রোক করার পরে কমপ্লিটলি বিছানায়, তার বাথরুম, প্রস্রাব সবই বিছানায়। তো সেন্স আছে, স্টেবল আছে। এই অবস্থায় পেশেন্ট যখন আমাদের কাছে, আমরা সেই অবস্থায় পেশেন্টকে আমি তখন কোস্টিকাম দিয়েছিলাম, পাওয়ার আমার মনে নেই, অনেকদিন আগের কথা। কোস্টিকাম দিয়েছিলাম, পরবর্তীতে আলহামদুলিল্লাহ কোস্টিকামে দেখা যাচ্ছে পেশেন্ট গ্রাজুয়ালি ডেভেলপ করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে তার এতটুকু আমরা নিয়ে আসতে পেরেছি যে দেখা যাচ্ছে পেশেন্ট আর বাথরুমটা তার বিছানায় করা লাগে না, সে নিজে বাথরুমে যেতে পারে, ওয়াল ধরে যেতে পারে, এরকম করে পাইপ লাগায় দেওয়া হয়েছে। পরবর্তীতে বাথরুম করতে পারে, বাথরুমে যেতে পারে, প্রস্রাবের সময় প্রস্রাব করতে পারে, গোসলের সময় নিজে গোসল করতে পারে, খাবারটা নিজে খেতে পারে। এই কন্ডিশনে পেশেন্ট আসছে, বাট এই পেশেন্টটাকে কমপ্লিটলি 3বারের স্ট্রোকের পেশেন্টকে আমি কমপ্লিটলি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা আসলে সো মাচ ডিফিকাল্ট, কিছু ক্ষেত্রে কমপ্লিটলি ইম্পসিবল। তো এই আজকে যখন এই প্রেজেন্টেশনটা তৈরি করছি, কিন্তু আমার ওইরকম পেশেন্টের কথা, রিসেন্ট কোনো পেশেন্টের কথা মনে পড়ছিল না, শুধু এই পেশেন্টের কথাই মনে পড়ছে। তো যাই হোক, আপনাদের হয়তো এরকম অনেক আপনাদের সাকসেসফুল কেস আছে। দেন আচ্ছা, রিমার্কস ফর ডোজের ব্যাপারে আসলে এটা আমরা অনেকের যদি অনেক ধরনের মতামত আছে, কিন্তু আমরা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা হাই পোটেন্সি ইউজ করার ক্ষেত্রে ডক্টররা অনেকে সাজেস্ট করছেন, অনেকে লো পোটেন্সির কথা বলেছেন। কিন্তু আমরা যদি দেখি যে ভাইটাল ফোর্স আসলে তাদের খুব একটা ভালো থাকে না, এই কন্ডিশনে ভাইটাল ফোর্সটা খুব ভালো থাকে না, তারপরে কিন্তু হাই পোটেন্সি যখন আমরা ইউজ করলে আমাদের ডক্টর হিউজেস কি বলছেন, উনি বলছেন দ্য লাস্ট নেমড মেডিসিনস
act much better in paralysis when given in high than when given in low potencies. আমি আরো কিছু রাইটারের রেফারেন্স আমি জানি, যারা মানে পড়ছি, দেখলাম যে তারা হাই পোটেন্সির কথা বলেছেন। এরপরে এটিওলজিক্যাল টাইপস অফ অ্যাপোপ্লেক্সি, আমি আরেকটা বইয়ের রেফারেন্স আপনাদের সাথে শেয়ার করব এখন। জেসি পিটার্স ভদ্রলোক, তার খুবই গুরুত্বপূর্ণ একটা বই আছে, এই এ কমপ্লিট ট্রিটিজ অফ হেডেক। এই এ কমপ্লিট ট্রিটিজ অফ হেডেক এই বইয়ের মধ্যে ডক্টর জেসি পিটার্স উনি অ্যাপোপ্লেক্সির ট্রিটমেন্টের পার্টে উনি যে বলেছেন, উনি অ্যাপোপ্লেক্সিকে প্রায় 9টা ভাগে ভাগ করেছেন এই জন্যই ট্রিটমেন্ট প্ল্যানটাকে ঠিক করার জন্য। 1 নাম্বার উনি বলছেন প্লিথোরিক অ্যাপোপ্লেক্সি আর কনজেস্টিভ অ্যাপোপ্লেক্সি দুইটার মধ্যে পার্থক্য আছে। প্লিথোরিক অ্যাপোপ্লেক্সি বলা হচ্ছে তাকেই যখন তার ব্লাড রক্তাধিক্যতা বা রক্তের পরিমাণটা বেড়ে যায়। কেমন বেড়ে যায়? তার পরিমাণের চাইতে, প্রয়োজনের চাইতে বেশি, বা তার এক্সেস অফ ব্লাড ইন দ্য হোল সিস্টেম, টোটাল তার সিস্টেমের মধ্যে বা সার্কুলেশনে তার ব্লাড ভলিউমটাই বেশি, ব্লাডের পরিমাণ বেশি। কোয়ান্টিটি অফ ব্লাড বিং অ্যাবসলিউটলি গ্রেটার দেন দ্য অর্গানিজম রিকোয়ার্স, মানে তার যতটুকু ব্লাড দরকার তার চাইতে তার ব্লাডের পরিমাণ বেশি। তাহলে এই ধরনের পেশেন্ট, এদের যেমন লক্ষণ দেখা যাবে, তার দেখা যাচ্ছে আপনার থ্রোবিং, পালসেটিং, বা তার মাথাটুকু মানে তার বডির সবসময় টেম্পারেচার একটু বেশি থাকবে, এই বিষয়টি যেমন দেখা যাবে, পালসেশন দেখা যাবে। কনজেস্টিভ অ্যাপোপ্লেক্সি যেটা, যে দেখা যাচ্ছে তার ফুল বডিতে ব্লাডের সাপ্লাইটা ভালো, সরবরাহ নরমাল, কিন্তু দেখা যাচ্ছে তার শুধু ব্রেনের মধ্যে বা হেডের মধ্যে, মাথার মধ্যে তার কনজেশনটা বেশি, যেটা আমরা অ্যাকোনাইট বা বেলেডোনায় দেখি, মাথার মধ্যে শুধু কনজেশনটা বেশি। তো এই ধরনের পেশেন্টকে বলছে হচ্ছে কনজেস্টিভ অ্যাপোপ্লেক্সি। আর প্লিথোরিক অ্যাপোপ্লেক্সি বলছে যাদের প্রয়োজনের চেয়ে রক্তের ভলিউম বেশি। তাহলে তার আর্টারি বা ব্লাড ভেসেল গুলো রাপচার হয় নাই, বাট তার কনজেশনটা ডেভেলপ করেছে, বা তার প্লিথোরিক যে কন্ডিশনটা ডেভেলপ করেছে। এই ধরনের পেশেন্ট হচ্ছে, এটা একটা টাইপস, দুইটা টাইপস, প্লিথোরিক কনজেস্টিভ অ্যাপোপ্লেক্সি দুইটা টাইপস। 3 নাম্বার হচ্ছে হিমোরেজিক অ্যাপোপ্লেক্সি, তার অলরেডি ব্লাড ভেসেল গুলো রাপচার হয়ে গিয়েছে, রক্ত নালীগুলো তার ছেড়ে গিয়েছে। এটা হচ্ছে আরেকটি বিষয়। আমরা যেমন প্লিথোরিক এবং কনজেস্টিভ এই দুইটার জায়গাতে আমরা অ্যাকোনাইট, বেলেডোনার কথা চিন্তা করব, খুবই গ্লোনোইনের কথা চিন্তা করব। এরপরে কিন্তু হিমোরেজিক অ্যাপোপ্লেক্সিতে তখন আমরা চিন্তা করব যার হিমোরেজের পরে যা ব্লাড ক্লট হয়ে গিয়েছে, আর ব্লাড ক্লট হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে তার ব্লাড টুকুকে তখন অ্যাবজর্পশন করতে হবে বা রিঅ্যাবজর্পশন করতে হবে। তো সেই জায়গাটায় আমরা আর্নিকের কথা অবশ্যই চিন্তা করতে পারি, আমরা কোনিয়ামের কথা চিন্তা করতে পারি, আমরা বেরাইটা কার্বের কথা চিন্তা করতে পারি। এই জায়গাগুলোতে আমরা এই মেডিসিনগুলোর কথা চিন্তা করব। এরপরে আমরা চলে যাই। ও আমার তো এদিক দিয়ে স্ক্রিন নাই, আপনারা তো কিছু বলছেনও না, বাট আমিও স্ক্রিন শেয়ার করতে পারছি না। দেখি শেয়ার হবে এখন। একটু জাস্ট আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে না কি কল্যাণ স্যার? দেখা যাচ্ছে স্যার। স্যার দেখা যাচ্ছে, হ্যালো, দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে স্যার, আমাকে কি শোনা যায়? স্যার এখন কি শোনা যায়? একদম শোনা যাচ্ছে। কিছু তো বলেন না। শোনা যাচ্ছে তো স্যার, ওই জন্য কিছু ঠিক বলছি আছে, না। থ্যাংক ইউ। বারবার আপনাকে ডিস্টার্ব করলে তো হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। দেন আমরা যাই নার্ভাস অ্যাপোপ্লেক্সিটা কেমন? এটা আরেকটা টাইপস। এটা বলছে যে তার দুর্বলতার জন্য, নার্ভাস ডিসঅর্ডার অফ দ্য ব্রেনের নার্ভাস দুর্বলতা বা নার্ভাস উইকনেস, নার্ভাস সিস্টেমের উইকনেসের জন্য যদি তার দেখা যায় অ্যাপোপ্লেক্সি ডেভেলপ করে, নার্ভাস সিস্টেমের উইকনেসের জন্য, এখানে যে তার এক্সট্রাভাসেশন অফ ব্লাড বা তার ব্লাডের এখানে কোনো মানে বিষয় নাই, জাস্ট নার্ভাস উইকনেসের জন্য তার অ্যাপোপ্লেক্সি ডেভেলপ করছে। তাহলে এই জায়গাটায় হচ্ছে আমাদের নাক্সের কথা বা আদার্স কিছু মেডিসিনের কথা বলা হয়েছে, যেটা আমি বলবো নিয়ে একটু পরে। সেরাস অ্যাপোপ্লেক্সি, এটা হচ্ছে আরেকটি বিষয়। সেরাস অ্যাপোপ্লেক্সি মনে করেন তার দেখা যাচ্ছে আমাদের ব্লাডের মধ্যে যে সেরাম আছে, যেটা হচ্ছে ফ্লুইড, ব্লাডের যে ফ্লুইড পার্টটা,
তো দেখা যাচ্ছে ওয়াটারি ফ্লুইড তার ব্রেইনের মধ্যে দেখা যাচ্ছে জমে গিয়েছে। তো সেটাকে বলা হচ্ছে সেরাস অ্যাপোপ্লেক্সি। কার্ডিয়াক অ্যাপোপ্লেক্সি, দেখা যাবে তার হার্টটা বড় হয়ে যাচ্ছে, হার্টের কোনো কমপ্লিকেশন রিলেটেড কোনো বিষয়ের জন্য তার অ্যাপোপ্লেক্সি ডেভেলপ করছে। বিলিয়াস অর হেপাটিক অ্যাপোপ্লেক্সি, তার দেখা যাচ্ছে লিভার রিলেটেড কোনো সমস্যার জন্য তার অ্যাপোপ্লেক্সি ডেভেলপ করছে। নেফ্রাইটিক অর অ্যালবুমিনাস অ্যাপোপ্লেক্সি, তার দেখা যাচ্ছে কিডনি রিলেটেড কোনো সমস্যার জন্য, ব্রাইটস ডিজিজ অর কিডনি রিলেটেড কোনো সমস্যার জন্য তার অ্যাপোপ্লেক্সি ডেভেলপ করছে। ফিব্রাইল অ্যাপোপ্লেক্সি, তার প্রচন্ড ধরনের জ্বর আসছে, জ্বরের কারণে তার অ্যাপোপ্লেক্সি ডেভেলপ করছে। আমরা জানি যে তার দেখা যাচ্ছে ব্লাড ভলিউম, যদি দেখা যায় যে টেম্পারেচার বেড়ে যায় বডির, তাহলে অনেক বেশি টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে কিন্তু তার ব্লাড প্রেশারটা বেড়ে যায়। আচ্ছা, সাউন্ড আসছে মনে হয়, আমি একটু আমার গ্লাসটা লাগাই দিচ্ছি। আচ্ছা, তো এরপরে আমরা বলছি যে এনিমিক অ্যাপোপ্লেক্সি, রক্ত শরীরের মধ্যে রক্তের পরিমাণ নরমাল ভ্যালুর চেয়ে কমে গেলে যদি অ্যাপোপ্লেক্সি ডেভেলপ করে। গ্যাস্ট্রিক অ্যাপোপ্লেক্সি, তার দেখা যাচ্ছে গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিকের অনেক বেশি ইনডাইজেশন বা আদার্স স্টোমাক রিলেটেড প্রবলেম আছে, যদি অ্যাপোপ্লেক্সি ডেভেলপ করে। কনভালসিভ অর স্পাজমোডিক অ্যাপোপ্লেক্সি, খিঁচুনি থেকে তার সমস্যাটা দেখা যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে অ্যাপোপ্লেক্সির পরেও খিঁচুনি দেখা যেতে পারে। পারপেরাল অ্যাপোপ্লেক্সি, তার দেখা যাচ্ছে ডেলিভারির পরে এই পেশেন্টের অ্যাপোপ্লেক্সি ডেভেলপ করেছে। ট্রমাটিক অ্যাপোপ্লেক্সি, হঠাৎ করে মাথায় কোনো একটা ঘুষি বা কোনো একটা আঘাত লাগার পরে এই পেশেন্টের অ্যাপোপ্লেক্সি ডেভেলপ করেছে। তো এই যে একটা মানে টাইপস 14টা, প্রায় জেসি পিটার্স 14টা টাইপস বলেছেন। আচ্ছা ডক্টর বিশ্বনাথ স্যার, একটু কাইন্ডলি আপনি মিউট করেন। আচ্ছা, এরপরে আমরা যাই, কিছু ওষুধের কথা আমরা সংক্ষেপে আলোচনা করি। অ্যাকোনাইট, আমরা অ্যাকোনাইট মেডিসিনটার আমরা যেই বিষয়গুলো বলছি এতক্ষণ পর্যন্ত, এটা অ্যাকোনাইট নিয়ে আলোচনা করার খুব একটা কিছু নাই। এগারিকাস, এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট মেডিসিন। এগারিকাস, দেখা যাচ্ছে একটা পেশেন্ট স্ট্রোক করার আগে তার কিছু সমস্যা দেখা যায়, যে ইনফিভার্ড স্টেট অফ দ্য ব্রেন, যেমন হচ্ছে পেশেন্ট তার মধ্যে একটা জিডিনেস, জিমজিম একটা ভাব, দুর্বলতা, একটা কাঁপুনি বা কম্পন, ট্রিম্বল, ট্রাবলড উইথ লস মেমোরি। এগারিকাসে সবচেয়ে বেশি দেখা যায় যে তার ব্রেনের যে মানে লস অফ মেমোরি, এটা আমরা অ্যালজাইমার্স ডিজিজ অথবা আমরা ডিমেনশিয়া ডেভেলপ করে, এরকম অবস্থা দেখা যায়। ডিমনেস অফ ভিশনটা ডেভেলপ করে, তার মেমোরি ফেলস হিম, মানে তার কথা মনে থাকে না, যেটা আমরা বলছি। তো এগারিকাস এমন অবস্থা হয় যে তার বন্ধুকে চিনে না, অফিসের কলিগদেরকে চিনে না, তার ফ্যামিলির লোকজনকেও চিনে না, এরকম কিন্তু কন্ডিশন আমরা দেখি স্ট্রোকের পেশেন্টদের ক্ষেত্রে ডেভেলপ করে। আবার কিছু কিছু পেশেন্টের এই স্ট্রোকের আগেও কিন্তু এটা হতে পারে, একটু বয়স্ক পেশেন্টের, এবং সবসময় তারা একটু শুয়ে থাকার একটা কন্ডিশন তাদের মধ্যে দেখা যেতে পারে। তো এই যে অবস্থাটা এগারিকাস, এই জায়গাগুলোর মধ্যে এগারিকাস আমাদের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, আমরা এখানে চিন্তা করব। আর্নিকার কথা আমরা বলছি। ট্রমাটিক অ্যাপোপ্লেক্সি, যেখানে আমরা ইনজুরির মানে বিষয় পাবো, অথবা ব্লাডের যে এক্সট্রাভাজেশন অফ ব্লাড বা হিমোরেজিক যেই অবস্থাটা পাবো। ব্লোজ অফ ফলস, মানে সে পড়ে গিয়ে অথবা তার ঘুষি বা আঘাত লেগে কোনোভাবে যদি তার হিমোরেজিক অবস্থায় যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আর্নিকার কথাটা অবশ্যই চিন্তা করবো ট্রমাটিক অ্যাপোপ্লেক্সির সাথে। পাশাপাশি সেরাস অ্যাপোপ্লেক্সিও যদি হয়, সেরাস অ্যাপোপ্লেক্সি কোনো ফ্লুইড জমে গিয়েছে, আমরা জানি যে অনেক সময় ইনজুরির কারণে, আপনার কোনো আঘাতের কারণে অনেক সময় কোনো ফ্লুইড, স্কিনের নিচে ফ্লুইড জমেও দেখা যাচ্ছে একটা ফুসকার মতো, বা ফ্লুইডও জমে যায়। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা জাস্ট অ্যাবজর্পশনের জন্য, ওয়াটারি ফ্লুইড আর ব্লাড, এগুলো অ্যাবজর্পশনের জন্য আর্নিকার কথা চিন্তা করব। এবং স্টেজটা আমরা বলেছি যে অ্যাকোনাইট, বেলেডোনা, তারপরে হচ্ছে এই মেডিসিনগুলোর পরে আমরা আর্নিকার কথা চিন্তা করব। এছাড়া ডক্টর ফেরিংটন ওনার লেসার রাইটিং এ বলেছেন এই অ্যাপোপ্লেক্সি ট্রিটমেন্টের জন্য, উনি বলেছেন স্টার্টোরাস ব্রিদিং, যে তার স্টার্টোরাস ব্রিদিং মানে কি, যে শ্বাস নিতে যে একটা শব্দ হয়, স্টার্টোরাস ব্রিদিং, বিশেষ করে আপনার নাক ডাকাকে যেটা আমরা বলি আর কি, পালস ফুল অ্যান্ড স্ট্রং, তার
পালসটা ফুল থাকবে এবং স্ট্রং থাকবে। আর তার এই অবস্থার সাথে হেমিপ্লেজিয়া থাকতে পারে অথবা প্যারালাইসিস, কমপ্লিট প্যারালাইসিস থাকতে পারে, বাম পাশে বেশি হতে পারে এই অবস্থাটা, অথবা পুরো শরীরেও হতে পারে। এগুলোর পাশাপাশি কিন্তু আর্নিকার যে আমাদের লক্ষণগুলো আছে এগুলো যদি আমরা পেশেন্টের কাছ থেকে নিতে পারি বা রিলেটিভদের কাছ থেকে নিতে পারি তাহলে অবশ্যই মিলিয়ে দেখব। আর্নিকার বিষয়টি মানে বাকি লক্ষণগুলো আপনারা জানেন যে পেশেন্ট অনেক ভয় পায়, কাউকে কাছে আসতে দেয় না, মনে হয় সে ব্যথা পাবে, বা আদার্স অনেকগুলো বিষয় কিন্তু থাকে। তারা একা একা থাকতে চায়, ইনডিফারেন্স একটু থাকে, কোশ্চেনের অ্যান্সার দিতে চায় না বা অ্যান্সার দিতে তাদের একটা অনীহা কাজ করে। তো এই বিষয়গুলো আছে, আরো অনেকগুলো লক্ষণ আছে আর্নিকার আপনারা জানেন। ব্যারাইটা কার্ভ এটা একটা গুরুত্বপূর্ণ ঔষধ যখন দেখা যায় যে বিশেষ করে তার মাথার পেছনের দিকে যদি ব্যথা থাকে, আর পাশাপাশি হচ্ছে ব্যাক অফ দ্য হেডে যদি তার অনেক বেশি ব্যথা থাকে, আর ওল্ড পিপলের যদি অ্যাপোপ্লেক্সি ডেভেলপ করে, পাশাপাশি হচ্ছে অনেক সময় দেখা যায় টেন্ডেন্সি টু অ্যাপোপ্লেক্সি ফ্রম এক্সাইটমেন্ট অফ দ্য সেক্সুয়াল অর্গানস। আর আরেকটি বিষয় হচ্ছে ব্যারাইটা কার্ভ কিন্তু প্রমোট দ্য অ্যাবজর্পশন অফ দ্য ক্লোট। এই ক্লোটিং, যে ব্লাড ক্লোটিংটাকে অ্যাবজর্পশনের ক্ষেত্রেও কিন্তু ব্যারাইটা কার্ভ কাজ করে, যেটা আর্নিকার কথা আমরা বারবার বলছি। এছাড়া ব্যারাইটা কার্ভের ক্ষেত্রে আরো বিষয় থাকে, মোর অর লেস সিভিয়ার প্যারালাইসিস ইন ওল্ড পিপলের, তারপরে তাদের একটা চাইল্ডিশ বিহেভিয়ার, একটা ছেলে মেয়ে একটা আচরণ তাদের দেখা যায়, লস অফ মেমোরি তাদের দেখা যেতে পারে। অ্যাপোপ্লেক্সি ইন ড্রাঙ্কার্ডস, দেখা যাচ্ছে যারা মদ্যপান করে তাদের যদি অ্যাপোপ্লেক্সি ডেভেলপ করে, তো এই অবস্থাটা আমরা ফেরিংটনের লেজার রাইটিং এ পাই। আমরা ব্যারাইটা কার্ভের যদি পাই এভাবে আমরা ব্যারাইটা কার্ভটা পেশেন্টের জন্য চিন্তা করতে পারি। বেলেডোনার কথা বলছি, বেলেডোনায় অনেকগুলো ইম্পর্টেন্ট লক্ষণ আছে বিশেষ করে অ্যাপোপ্লেক্সি রিলেটেড, যেমন এই পেশেন্টের হট ফ্লাশ বা ফেসে ফ্লাশিং, যেটা হচ্ছে সবসময় একটা গরম অনুভূতি, একটা ব্লোটেড, একটা ফুলা বা সোয়েলিং টাইপের একটা অনুভূতি দেখা যায়। তাদের যে ক্যারোটিড আর্টারিগুলো আছে এগুলোর মধ্যে খুব প্রচন্ডভাবে বিট করতে থাকে। আমরা যদি হাত দিয়ে দেখি তাহলে দেখবো একটা পালসেশন বা ইম্পালস তাদের এখানে দেখা যায়। চোখগুলো লাল থাকে, তার পিউপিল গুলো, চোখের যে পিউপিল গুলো আছে এই পিউপিল গুলো ওয়াইডলি ডাইলেটেড, পিউপিল গুলো দেখা যাচ্ছে খুবই প্রসারিত থাকে। বেলেডোনার ক্ষেত্রে দেখা যায় পিউপিল গুলো প্রসারিত থাকে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলিনি, আমরা এই যে পিউপিল আমরা কিন্তু এটা দেখতে পাই যখন লাইট মারি চোখের মধ্যে, তখন কিন্তু দেখতে পাই যে তার চোখের মনিটা কি ডাইলেটেড আছে না কন্ট্রাক্টেড আছে। শুধু বেলেডোনার ক্ষেত্রেই দেখা যায় যে পিউপিলটা ডাইলেটেড থাকে, বাট আদার্স মেডিসিন গুলোর ক্ষেত্রে দেখা যায় পিউপিলটা কন্ট্রাক্টেড থাকে, যেটা আমরা নেক্সটে আবার বলবো। পিউপিলসটা ম্যাক্সিমাম মেডিসিন পিউপিলস কন্ট্রাক্টেড থাকে, আমরা বেলেডোনার ক্ষেত্রে দেখা যায় পিউপিলসটা ডাইলেটেড থাকে। এই বেলেডোনা এবং একোনাইটের স্টেজটা আমরা এখান থেকেও পিউপিলস দেখেও আমরা বলতে পারি। পালসটা এদের দেখা যায় ফুল, হার্ড অ্যান্ড স্ট্রং, খুবই স্ট্রং। আমরা পালস দেখবো, পালসটা কি উইক না স্ট্রং নাকি এটা আমরা দেখবো। স্লাইড কনভালশনস, তার কিছুটা খিঁচুনি দেখা থাকতে পারে, আনকনশাসনেস থাকতে পারে। এরপরে হচ্ছে তার অনেক সময় এই বেলেডোনার পেশেন্টের চোখটা কুটোর মানে যে অক্ষিপুর থেকে মানে চোখটা বের হয়ে আসার একটা প্রবণতা থাকে। হ্যাঁ, এবং তার হচ্ছে যেটা আমরা বলছি পিউপিলসটা ডাইলেটেড থাকে, এটা থাকে। তার হচ্ছে বেলেডোনার পেশেন্ট যেহেতু এখানে এক্সট্রাভাইজেশন অফ ব্লাড মানে রক্তক্ষরণের জন্য তার ব্রেনের যে স্ক্রিন অফ হয়ে গেছে। আমি আর স্ক্রিনটা আজকে বারবার ওপেন করতে গিয়ে তো আপনাদের অসুবিধা হচ্ছে, কি বলবো, মানে আজকে নেটওয়ার্কে প্রচন্ড সমস্যা করছে। তো আমরা তারপরে একটু চেষ্টা করি স্ক্রিনটা আসবে একটু, বারবারই সমস্যা হচ্ছে, কি করি। আচ্ছা, স্ক্রিন চলে আসছে মেবি, ঠিক আছে। এরপরে বেলেডোনার পেশেন্টের ক্ষেত্রে আরো কিছু বিষয় থাকে। তার দেখা যাচ্ছে মাটারিং, একটা এই যে বিড়বিড় করা অথবা স্টিমারিং, একটা তোতলানো, এই বিষয়গুলো থাকতে পারে। তারপর হচ্ছে মুখ থেকে ইনভলান্টারি ফ্লো অফ স্পিটাল অ্যান্ড ফ্লুইডস, মুখ থেকে তরল পদার্থ তার মুখ থেকে বেয়ে পড়ে, এরকম একটা অবস্থা দেখা যায়, জিভটা বের হয়ে আসে, এই কন্ডিশন গুলো দেখা যায়। ইনভলান্টারি ইউরিনেশন, এটা স্ট্রোকের পেশেন্টদের মোটামুটি দেখা যায়, ইনভলান্টারি ইউরিনেশন দেখা যায়, তার এই বিষয়গুলো দেখা যায় এবং তার জেনিটালি এসে ধরে রাখে।
ধরে রাখার একটা প্রবণতা থাকে। বেলেডোনায় এই স্ট্রোক রিলেটেড এই লক্ষণগুলো ডক্টর জেসি পিটার্স বলছেন, এই লক্ষণগুলো আমরা এখানে দেখি। আরো কিছু বিষয় থাকে, কনজেশন যেটা আমরা বলছি, গ্রেট থ্রোবিং অফ ক্যারোটিড অ্যান্ড টেম্পোরাল আর্টারিজ, এই বিষয়গুলো থাকে। ডক্টর ফেরিংটন তার লেসার রাইটিং এ বলেছেন যে ইনিশিয়াল স্টেজ, আমরা যে বলছি এতক্ষণ ইনিশিয়াল স্টেজে বেলেডোনার কথা, তিনিও বলছেন ইন দ্য ইনিশিয়াল স্টেজ বিফোর দ্য প্যারালাইসিস সেটস ইন, প্যারালাইসিস সেট হওয়ার আগেই তার যে কন্ডিশনটা, এই কন্ডিশনে আমরা এই বেলেডোনাটা আমরা ইউজ করব। পালসটা তার স্ট্রং, যেটা আমরা বলছি। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা দেখি এবং আমরা কোকিউলাস ইন্ডিকার কথা আমরা চিন্তা করি, যে কোকিউলাসের কথা বলছি। গ্যাস্ট্রিক অ্যাপোপ্লেক্সি, যেখানে তার গ্যাস্ট্রিক বা স্টোমাক রিলেটেড কমপ্লেইন গুলো এই পেশেন্টের অ্যাপোপ্লেক্সির সাথে আমরা দেখি। কোকিউলাস ইন্ডিকার আরো লক্ষণ আছে, তার বিশেষ করে বমি বমি ভাব থাকে, দুর্বল হয়ে পড়ে এবং হচ্ছে কথাবার্তা বলতে, চিন্তা করতে, এগুলো তার জন্য খুবই কষ্টকর হয়। আপনার কোকিউলাস ইন্ডিকার এই লক্ষণগুলো দেখে নিন। ম্যাকিউলেটাম, এটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন, যে কনজেস্টিভ, যেটা আমরা স্টেজের কথা বলছি, যে কনজেস্টিভ অ্যাপোপ্লেক্সি, হিমোরেজিক অ্যাপোপ্লেক্সি ফর ব্লাড অ্যাবজর্পশনের জন্য এই মানে আমাদের কোনিয়াম ম্যাকিউলেটাম মেডিসিনটা আমরা ব্যবহার করতে পারি। তো এই ক্ষেত্রে তার পিউপিলস, এই পেশেন্টের পিউপিলসটা থাকবে কন্ট্রাক্টেড, সংকুচিত হয়ে যাবে। পালসটা থাকবে স্লো অ্যান্ড ফিবল। এই যে বেলেডোনার সাথে এখানে আমরা কম্পেয়ার করতে পারি, যে বেলেডোনায় পিউপিলসটা ডাইলেটেড থাকে, পালসটা থাকে খুবই স্ট্রং এবং ফাস্ট, আর কোনিয়ামে পিউপিলস থাকবে কন্ট্রাক্টেড এবং পালস থাকে স্লো অ্যান্ড ফিবল। এবং এই পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার যদি কনজেস্টিভ অ্যাপোপ্লেক্সি হয়, তাহলে সেক্ষেত্রে ব্লাড অ্যাবজর্পশনের জন্য, বা হিমোরেজিক অ্যাপোপ্লেক্সি হলে ব্লাড অ্যাবজর্পশনের জন্য আমরা কোনিয়ামের কথা চিন্তা করব। কুপ্রাম মেটালিকাম, এটার সাথে এই পেশেন্টের অ্যাপোপ্লেক্সির সাথে স্পাজম ওর নার্ভাস অ্যাপোপ্লেক্সি, নার্ভাস রিলেটেড, নার্ভ রিলেটেড কিছু কমপ্লেইন গুলো দেখা যাবে। এবং কনভালশনস, এই পেশেন্টের খিঁচুনি থাকবে, স্পাজমোডিক অ্যান্ড নার্ভাস অ্যাপোপ্লেক্সি দেখা যাবে। আচ্ছা, ফেরাম মেটালিকাম আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ঔষধ, কিন্তু এই মেডিসিনের মধ্যে দেখা যায় তার ভায়োলেন্ট আর্টারিয়াল কনজেশন। এই মেডিসিনটাও আমাদের যে বেলেডোনা প্যারামেটালিকামের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের মধ্যে একটা এনিমিয়া বা রক্ত শূন্যতা দেখা দিবে। তো তাদের ভায়োলেন্ট আর্টারিয়াল কনজেশন দেখা দিবে টু দ্য হেড, পাওয়ারফুল বিটিং অফ দ্য হার্ট, হার্টের মধ্যে তার যে হার্ট বিটটা খুবই পাওয়ারফুল দেখা যাবে, খুবই জোরে জোরে হবে। তার মুখ, স্কিন এগুলো লাল হয়ে যাবে, গরম হয়ে যাবে। সিভিয়ার হেডেক দেখা যাবে। হিট অ্যান্ড ফুলনেস অফ হেড, তার দেখা যাচ্ছে গরম থাকবে একটা। এই বিষয়গুলো আমরা প্যারামেটালিকামের পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখব। এরপরে ইপিকাক মেডিসিনটি ব্যবহার করা হয়, কিন্তু এর সাথে একটা গ্রেট নৌশিয়া, একটা ভমিটিং একটা কন্ডিশন, নৌশিয়া একটা কন্ডিশন তাদের মধ্যে দেখা যায়, এজমাটিক ডিফিকাল্টি তাদের মধ্যে দেখা যায়। দুইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফিচার অফ ইপিকাক, গ্যাস্ট্রিক অ্যান্ড নার্ভাস অ্যাপোপ্লেক্সির জন্য ব্যবহার করা হয়। ইপিকাকের বেশ কিছু লক্ষণ আছে যেটা আপনারা জানেন। কনজেস্টিভ অ্যাপোপ্লেক্সির জন্য গ্লোনোইন একটা মেডিসিন, অনেক সময় দেখা যাচ্ছে রোদের মধ্যে কাজ করার পরে এই পেশেন্ট সানস্ট্রোকের জন্য গ্লোনোইন, নেট্রাম, কার্বিন মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ, এই মেডিসিনগুলো নিতে পারে। আমরা যদি দেখি যে এই পরিস্থিতি তার কনজেস্টিভ অ্যাপোপ্লেক্সি, কিন্তু পেশেন্টের হিস্ট্রি দেখবো যে না, অনেক টাইম মাঠে কাজ করার পরে সে ওইখানে ঘুরে পড়ে গিয়েছে। তো সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা গ্লোনোইনের কথা চিন্তা করতে পারি। হায়োসিয়ামাস নাইজার, এটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ নার্ভাস অ্যাপোপ্লেক্সির জন্য। এই পেশেন্টের একটা নার্ভাস এক্সাইটমেন্ট সবসময় থাকে, তার ডেলিরিয়াম, মোর লেস ডেলিরিয়াম থাকে পেশেন্টের, পাশাপাশি হচ্ছে কনভালশনস থাকে। লেসার রাইটিং এ তার যখন অ্যাপোপ্লেক্সিটা অ্যাসোসিয়েটেড উইথ কনভালশনস, তাহলে হায়োসিয়ামাস এর কথা বলা হয়েছে। এপিসমেল, কমপ্লিট স্টুপর কমা, যখন পেশেন্ট কমপ্লিটলি কমা চলে যায়, ওপিয়ামে আপনি ওপিয়াম ব্যবহার করলেন বাট ওপিয়ামের রেজাল্ট আসছে না, তাহলে সেক্ষেত্রে এপিসমেলের কথা বলা হচ্ছে। আমরা ওপিয়ামের স্টেজ বলছি যখন পেশেন্ট কমপ্লিটলি কমায় আছে, কমপ্লিটলি স্টোপরাস কন্ডিশন পেশেন্টের মধ্যে দেখা যায়, তার জেনারেল একটা নামনেস কন্ডিশন দেখা যায়, তাহলে সেক্ষেত্রে ফেরিংটন তার লেসার রাইটিং এও সেম কথাই বলছেন, কমা যখন যায় পেশেন্ট, তাহলে সেক্ষেত্রে ওপিয়াম, দেন কাজ না হলে আমরা এপিসমেলের কথা চেঞ্জ করতে পারি, তিনি বলছেন। নাচবম,
কনভালসিভ অ্যাপোপ্লেক্সির জন্য নাক্সবোমের কথা বলা হয়েছে, কনভালসিভ অ্যাপোপ্লেক্সির জন্য। আচ্ছা, নাক্সবোমের পরে হচ্ছে ওপিয়ামের কথা আমরা বলছি, লস অফ উইথ কনজেশন, তার অনেক গুণ আছে আপনারা জানেন। ল্যাকেসিস আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ, তার মুখটা সবসময় গরম থাকে, আমরা জানি ল্যাকেসিসের মধ্যে হট ফ্লাশটা সবসময় দেখা যায়, মুখটা তার লাল হয়ে থাকে, পাগুলো ঠান্ডা থাকে, and the surface heat is irregularly distributed. এই টোটাল বডির পার্টের মধ্যে দেখা যায় একটা হিট দেখা যায়, ইরেগুলারলি ডিস্ট্রিবিউটেড, পুরো শরীরে না, কিছু অংশ হিট কিছু অংশ গরম, কিছু অংশে হিট কিছু অংশে কোল্ড, এই টাইপের যদি দেখা যায় ড্রাঙ্কার্ড অ্যাপোপ্লেক্সি অফ ইন ড্রাঙ্কার্ডস এর ক্ষেত্রে। এছাড়া ল্যাকেসিস লেফট সাইডেড একটা মেডিসিন, আমরা কমনলি অনেকেই জানে যে রাইট সাইডে হলে আমরা কোস্টিকাম ব্যবহার করি, লেফট সাইডে হলে ল্যাকেসিস ব্যবহার করি। ল্যাকেসিসের আরো কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ তাদের যে ঘুমের মধ্যে বৃদ্ধি, ঘুম হয় না ঠিকভাবে, গরম কাতর, লোকোসিয়াস, প্রচন্ড ঈর্ষা হিংসা, এগুলো তো থাকেই, কিন্তু আমরা এই ধরনের পেশেন্টের হয়তো ওইগুলো ঠিকভাবে নাও পেতে পারি। মানে আমরা তো আর জিজ্ঞেস করতে তার মেন্টাল সিমটমস গুলো তার কাছ থেকে না নিতে পারলেও যদি তার পেশেন্টের রিলেটিভদের কাছ থেকে নিতে পারি, জেলাসি বা এই ধরনের সাসপিশিয়াসনেস এগুলো যদি আমরা পাই, মিসট্রাস্ট এগুলো যদি আমরা পাই, টাইট প্রেশার অফ ক্লোথিং অ্যাগ্রাভেশন, এগুলো যদি আমরা দেখি তাহলে ল্যাকেসিসের কথা আমরা চিন্তা করব। জেলসিমিয়াম আরেকটি গুরুত্বপূর্ণ ঔষধ, জেলসিমিয়ামকে একটা জেলসিমিয়ামের প্যারেটিক ইফেক্টস অন ব্লাডার আইলিডস, আমরা যে চোখের পাতার যে টোসিস বলছি, ড্রপিং অফ আইলিডস এর জন্য আমরা জেলসিমিয়াম মেডিসিনটা ব্যবহার করি। এই মেডিসিনটা নরমালি ফার্স্ট ফেজ থাকে, বিশেষ করে জ্বরের সময়। এছাড়া আরো বেশ লক্ষণ আছে, ডালনেস, ডিজিনেস, ড্রোসিনেস, এগুলো তো আপনারা জানেনই। পেশেন্টের একটা কাঁপুনি সবসময় থাকে, ট্রিমলিং একটা কন্ডিশন পেশেন্টের থাকে, পাশাপাশি তাদের চোখের মধ্যে ডিমনেস অ্যান্ড ডিপ্লোপিয়া থাকে, যেটা হচ্ছে ডবল ভিশন, অথবা সে ঝাপসা দেখে, পড়ে যাওয়ার একটা ভয় তাদের মধ্যে কাজ করে, তখন সে কোনো কিছু ধরতে চায়, ধরার একটা টেন্ডেন্সি থাকে। তার জিভটা যখন সে বের করবে ল্যাকেসিসের পেশেন্টের মতো কাঁপুনি একটা দেখা যাবে, এই কাঁপুনিটা তার নার্ভাস উইকনেসের জন্য। টাং, হ্যান্ডস, হাতগুলো কাঁপতে থাকে, আমরা এই ধরনের পেশেন্ট কিন্তু দেখি, তার হাত কাঁপে, পা কাঁপে, হ্যাঁ, এই ধরনের পেশেন্ট কিন্তু আমরা প্রায় দেখি, এবং সেক্ষেত্রে জেলসিমিয়াম মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। আমি জেলসিমিয়ামের একটা কেস আমার হঠাৎ করে মনে পড়লো। এরকম একটা পেশেন্ট আমাদের যখন আমরা ম্যাচে ছিলাম, তখন আমাদের মেডিকেলে হোস্টেল ছিল না আমাদের, তো পরবর্তীতে হয়েছে, তো ফার্স্ট ইয়ারে দেখছিলাম একটা পেশেন্ট এরকম, আমাদের কাজের মহিলা, হঠাৎ করে তার শরীরে একটা কাঁপুনি এসে সেন্সলেস হয়ে পড়ে যেত। তো কাঁপুনি, তার হচ্ছে পানির পিপাসা কম বা আদার্স কিছু লক্ষণ দেখে আমাদের এক বড় ভাই মেডিকেল জাস্ট জেলসিমিয়াম দিয়েছেন। জেলসিমিয়ামে আমি এই সময় খুব ভালো ধরতে পারি না যে কেন দিচ্ছে, শুধু এতটুকু মনে আছে যে তার ট্রিমলিং, এবং হচ্ছে সে সেন্সলেস হয়ে পড়ে যেত ট্রিমলিং এর পরে। আরো কিছু লক্ষণ হয়তো ছিল, উনি এই সময় বুঝেই দিয়েছে, কিন্তু জেলসিমিয়ামে দেখা যাচ্ছে খুবই সিগনিফিকেন্টলি পেশেন্টটা ডেভেলপ করেছে এবং পেশেন্ট ভালো হয়ে গেছে। নেক্সট টাইম আর আমরা যতদিন ছিলাম বা যতদিন আমাদের সাথে কমিউনিকেশন ছিল, আমরা দেখি নাই তার এই প্রবলেমটা। লোরোসিরেসাস, এটা আরেকটা বিষয়, এটা হলো ওকার সাডেনলি উইদাউট প্রোড্রোমা, মানে আগে থেকে কোনো সাইন সিমটমস দেখা যায় না, হঠাৎ করে তার দেখা যাচ্ছে এই অ্যাপোপ্লেক্সি ডেভেলপ করেছে, পেশেন্ট হঠাৎ করে পড়ে যাচ্ছে, কমায় চলে যাচ্ছে পেশেন্ট। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে হুইচ হি ক্যান নট বি অ্যারোজড, এবং সে এই কমা থেকে আর উঠতে পারছে না, এরকম একটা টেন্ডেন্সিতে পেশেন্ট আছে। হঠাৎ করে যদি এই কন্ডিশন দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইট ব্যবহার করি, কিন্তু লোরোসিরেসাসের কথা আমরা চিন্তা করবো। এরপরে হচ্ছে হেলেব্রাস নাইজার, এটা ইউজফুল হোয়েন দ্য অ্যাটাক ইজ ফলোড বাই ইডিওসি। স্ট্রনসিয়াম কার্ভ, এটা ফেরিংটন লেজার রাইটিং এ বলেছেন এই প্রিভেন্টিভ রেমেডি, এটা প্রিভেন্টিভ রেমেডি হিসেবে বলছেন। আর স্ট্রনসিয়াম কার্ভের অনেকগুলো লক্ষণও আছে। আরো অনেক ইনফরমেশন ছিল, সময়ের অভাবে অ্যাড করতে পারি নাই, কিন্তু আমি এখানে আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে জাস্ট সংক্ষেপে একটু আমি শেয়ার করতে চাই এই স্লাইডের মধ্যেই। আমেরিকান হোমিওপ্যাথিক জার্নাল, এই জার্নালের মধ্যে অনেকগুলো ভলিউম, এই জার্নালের বিভিন্ন সময় পাবলিশ অনেক ভলিউম। অ্যাফোরিজম 42,
তারা দুইটা ভাগে ভাগ করেছেন, সিভিয়ার অ্যাপোপ্লেকটিক অ্যাটাকস, স্মলার অ্যাপোপ্লেকটিক অ্যাটাকস। সিভিয়ার অ্যাপোপ্লেকটিক অ্যাটাকস এর কথা বলেছেন। আচ্ছা, তারা যেটা বলেছেন, ইট ইজ ইম্পসিবল টু, আমি শেষেই বলছি, ইট ইজ ইম্পসিবল টু কিউর এ সিভিয়ার অ্যাটাক অফ অ্যাপোপ্লেক্সি। মানে সিভিয়ার অ্যাটাক অফ অ্যাপোপ্লেক্সিটা আসলে কিউর করা একদম ইম্পসিবল বলছেন, এন্ড নট ইজি টু কিউর এ মাইল্ড অ্যাটাক। একটা মাইল্ড অ্যাটাকও কিন্তু এত সহজ না ভালো করা, কিউর করা। তারপর বলছেন সিভিয়ার অ্যাপোপ্লেকটিক অ্যাটাকে এটা হচ্ছে খুবই আর ফ্যাটাল ইন এ শর্ট টাইম, যে খুবই খারাপ অবস্থা, পেশেন্ট মৃত্যুর দিকে চলে যায় অল্প সময়ের মধ্যেই। যদি ইফ দ্য পেশেন্ট লাইফ, যদি পেশেন্ট বেঁচে যায়, টিল দ্য হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ক্যান রিচ হিম, মানে হোমিওপ্যাথিক একজন ডাক্তারের কাছে নেওয়া পর্যন্ত যদি বেঁচে যায়, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে তার ওপিয়াম দেওয়ার কথা বলেছেন। ওপিয়াম উইল বি দ্য রেমেডি। যদি তার পিউপিলসটা কন্ট্রাক্টেড থাকে, পালস স্লো অ্যান্ড ফুল থাকে, ফেস রেড থাকে। আর লেকেসিস দেওয়ার কথা বলছেন, হোয়েন দ্য পালস ইজ উইক অ্যান্ড স্মল, লেকেসিসের পালসটা থাকবে উইক অ্যান্ড স্মল, অ্যান্ড দ্য ফেস পার্পলিশ পেল। এরপর বলছে আদার রেমেডি, অন্যান্য মেডিসিনও কিন্তু আসতে পারে অ্যাকর্ডিং টু পেশেন্ট ইন্ডিকেশন। স্মলার অ্যাপোপ্লেকটিক অ্যাটাকের ক্ষেত্রে তারা বলেছেন, হেয়ার ইন দ্য প্রেজেন্স অফ এন ইরিটেবল পালস, যখন তার ইরিটেবল পালস থাকে, খুবই পালস যদি তাহলে সেক্ষেত্রে অ্যাকোনাইট মাস্ট ফার্স্ট বি গিভেন। অ্যাকোনাইটের কথা বলা হয়েছে। আমরা তারপরে আরেকটু সামনে গিয়ে তারা বলছে, তারপর এন্ড লেটার অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াসলি মেনশনড সিমটমস আইদার ওপিয়াম অর লেকেসিস। অ্যাকোনাইটের পরে লেকেসিস অথবা ওপিয়ামের কথা বলা হয়েছে। দ্য প্যারালাইসিস অবজার্ভড আফটার কনশাসনেস রিটার্নস অফেন আর ওভারকাম ইন এ শর্ট টাইম। যে এই কনশাসনেসটা মানে আনকনশাসনেসটা যখন তার চলে যাবে, বা কমা থেকে পেশেন্ট যখন আবার তার কনশাসনেস ডেভেলপ করবে, তখন যে তার প্যারালাইসিস ডেভেলপ করে, সেই প্যারালাইসিসের ক্ষেত্রে বলছে, মানে অল্প সময়ের মধ্যে তার যে প্যারালাইসিস ডেভেলপ করে, সেক্ষেত্রে কোকিউলাস অথবা আর্নিকা এই মেডিসিনগুলোর কথা এখানে ওনারা বলেছেন। অ্যাফোরিজম 51-এ বলেছেন, অ্যাকোনাইট ইন দ্য বিগিনিং, অ্যাকোনাইট শুরুতেই যখন পালস থাকে খুবই হার্ড অ্যান্ড ফাস্ট, ওপিয়াম হ্যাজ দ্য স্লো অ্যান্ড ফুল পালস, লেকেসিস উইক বাট ফাস্ট পালস। এই কথাটুকু মধ্যে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আছে, কিন্তু এই একটা স্লাইডের মধ্যে অনেকগুলো মানে আমাদের ইনফরমেশন আছে। পালস, যেখানে পালসটা দেখা যায় অ্যাকোনাইটের, পালস দিয়ে আমরা যেহেতু পালসটা আমরা দেখতে পারি, পালসটা অ্যাকোনাইটের ক্ষেত্রে খুবই হার্ড অ্যান্ড ফাস্ট হবে, ওপিয়ামের ক্ষেত্রে স্লো অ্যান্ড ফুল পালস হবে, লেকেসিসের ক্ষেত্রে উইক হবে, উইক দুর্বল পালস হবে, ফাস্ট হবে কিন্তু উইক হবে। এরপর হচ্ছে ওপিয়ামের ক্ষেত্রে, লেকেসিসের কথা বলছি, ওপিয়ামের ক্ষেত্রে এখানেও পালসটা উইক হবে, সফটনেস, ফুলনেস অ্যান্ড উইকনেস অর স্লোনেস অফ পালস হবে। কোনিয়ামের ক্ষেত্রে স্লো অ্যান্ড ফিবল হবে। বেলেডোনার ক্ষেত্রে পালস ফুল হবে, হার্ড অ্যান্ড স্ট্রং হবে, যেটা আমরা কোনিয়াম এবং বেলেডোনাকে এখানে পালস দিয়ে আমরা কম্পেয়ার করতে পারি। অ্যাকোনাইটের ক্ষেত্রে পালসটা উইক অ্যান্ড স্লো হবে। এরপরে পিউপিলস, আমরা পিউপিলসের কথা বলছি, যে বেলেডোনার ক্ষেত্রে শুধু পিউপিলসটা ডাইলেটেড থাকবে, আর এছাড়া ওপিয়াম, জেলসিমিয়াম, নাক্সবোম, কোনিয়াম, অ্যাকোনাইট প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু পিউপিলসটা কন্ট্রাক্টেড থাকবে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা মনে রাখবো। যদি অনেকগুলো ইনফরমেশন, আপনারা একটু পড়াশোনা সবাই করেন, আমারও একটু আরো বেশি জানার প্রয়োজন আছে। সবকিছু মিলিয়ে অনেক সময় কথা বললাম, অনেক আলোচনা করলাম। তো সর্বশেষ যে স্লাইডটা দিয়ে আমি শেষ করতে চাই, আসলে হতাশ হওয়ার কিছু নেই। এই ধরনের পেশেন্ট যারা কমপ্লিটলি প্যারালাইজড থাকে বা কমপ্লিটলি স্ট্রোকের পেশেন্ট থাকে, এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা চেষ্টা করব, আমাদের যখন স্কোপ আসে, আমাদের যখন চিকিৎসার সুযোগ থাকে, তাহলে আর ইমার্জেন্সি কন্ডিশনে আমরা এর আগে বলেছি আমরা কি করব পেশেন্টকে। তো এই ক্ষেত্রে আপনার কথা শোয়ার সুযোগ নেই, এই জন্যই মাত্র 10% পেশেন্ট ফুললি রিকভারি, একদম নর্মাল পজিশনে 10% পেশেন্টই চলে আসে, আর 25% পেশেন্ট তাদের মাইনর ছোটখাটো ত্রুটি নিয়ে এই পেশেন্টগুলো রিকভারি হয়। আর 40% পেশেন্ট যাদের হচ্ছে সিভিয়ার ইম্পেয়ারমেন্ট দেখা যায়, কিন্তু তাদের স্পেশাল কেয়ারের প্রয়োজন হয়, এবং তাদের এই পেশেন্টগুলো একটু রিকভারি হলেও তাদের সিভিয়ার ইম্পেয়ারমেন্ট, তাদের হয়তো বড় ধরনের একটা অঙ্গহানি বা তার দেখা যাচ্ছে কমপ্লিট একটা প্যারালাইজড একটা কন্ডিশন তাদের ডেভেলপ করে। 10% পেশেন্ট
যারা দেখা যাচ্ছে অনেক দিন থেকে বিছানায় শুয়ে 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 পরে মারা যায়, আর 15% পেশেন্ট খুবই ইমিডিয়েট স্ট্রোক করার পরে পেশেন্ট মারা যায়। এই জন্য আমরা এই বিষয়টি মাথায় রেখে পেশেন্টকে তাদেরকে একটু বেশি হোপ না দেখিয়ে, আমরা তো অনেক সময় গ্যারান্টি সহ, হোমিওপ্যাথিক ডাক্তারদের কাজ হচ্ছে লিফলেট বিতরণ করে গ্যারান্টি সহ 7 দিনে, 5 দিনে, 10 দিনে, 15 দিনে চিকিৎসা একদম ভালো করে দেয়। তো এই বিষয়গুলো যারা যারা করে আসলে তারা তো